নমস্কার বন্ধুরা, আজ আমি আবার নিয়ে এলাম তোমাদের পছন্দের অন্যতম গোয়েন্দা চরিত্র কিরিটি রায়কে, যাকে সৃষ্টি করেছিলেন ডক্টর নিহার রঞ্জন গুপ্ত, যিনি জন্মগ্রহণ করেন 1911 সালের 6ই জুন এবং তার মহাপ্রয়াণ ঘটে 1986 সালের 20শে ফেব্রুয়ারি। আজ আমি গল্পটি সংগ্রহ করেছি কিরিটি অমনিবাস দ্বিতীয় খণ্ড থেকে, যেটি প্রকাশনার দায়িত্বে ছিলেন মিত্র অ্যান্ড ঘোষ পাবলিশার্স। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প ড্রাগন। আজ উপস্থিত হয়েছি ড্রাগন রহস্যের অন্তিম পর্বে। গগনেন্দ্রনাথ বাবুর অস্বাভাবিক মৃত্যুর তদন্তের কারণে তার বড় ভাইপো রণধীর বাবুকে জিজ্ঞাসাবাদ চলছে। তারপর, আচ্ছা রণধীর বাবু, আপনি যখন ফিরে এসে আপনার কাকার সঙ্গে দেখা করেন, তখন তাকে কোনো প্রকার অসুস্থ বা অস্বাভাবিক কিছু মনে হয়েছিল? যতদূর মনে পড়ে না। আপনার কাকার শরীরটা কয়েকদিন থেকে অসুস্থ ছিল। হ্যাঁ। আপনার কাকার সম্পত্তি কিভাবে ভাগ হবে জানেন কিছু? হ্যাঁ, আমরা সব কজন ভাই সমানভাবে পাবো। আপনি আপনার কাকাকে ভালোবাসতেন? না। কাকার ব্যবহারে আপনি দিনের পর দিন অত্যন্ত বিরক্ত হয়ে উঠেছিলেন নিশ্চয়ই? তা কতকটা হচ্ছিলাম বই কি। আপনার কাউকে সন্দেহ হয়? না। তাছাড়া এটাকে আপনারা এভাবে ধরছেনই বা কেন? বুড়ো মানুষ হার্টের ব্যারামে ভুগছিলেন, হঠাৎ হার্ট ফেল করে মৃত্যু হয়েছে, এটাই কি স্বাভাবিক নয়? ডক্টর চক্রবর্তী যে কেন ব্যাপারটাকে সন্দেহের চোখে দেখলেন বুঝতে পারছি না। মিথ্যে একটা ফ্যামিলিকে হয়রান করে আপনাদের লাভই বা কি? তাছাড়া যিনি আমাদের প্রতিপালক, তিনি যতই খারাপ হন না কেন, আমরা কেউ তাকে খুন করতে পারি এ কথাটা ভাবাও কি বাতুলতা নয় মিস্টার রায়? আপনি এখন যেতে পারেন রণধীরবাবু, সমীরবাবুকে পাঠিয়ে দিন। রণধীর ঘর থেকে নিষ্ক্রান্ত হয়ে গেল। কিরিটি একটা কাগজে কতকগুলো কি নোট করে নিল। সমীর এসে ঘরে প্রবেশ করল। অত্যন্ত রুক্ষ বিষণ্ণ তার চেহারা, চোখের কোলে কালি পড়ে গেছে, চোখে একটা ভয়চকিত চঞ্চল দৃষ্টি, অত্যন্ত ক্লান্ত ও অবসন্ন। আসুন সমীরবাবু, বসুন। কিরিটি আহ্বান করলে সমীরকে। সমীর সামনের চেয়ারটার উপর বসে পড়ল। সমীরবাবু, আপনাকে কতগুলো কথা জিজ্ঞাসা করব, আশা করি যথাযথ জবাব দেবেন। বলুন। আপনি সর্বশেষ কখন আপনার কাকাকে জীবিত দেখেছিলেন? প্রায় তখন 5:50 হবে। সঠিক সময়টা আপনি জানলেন কি করে? আমার রিস্টওয়াচটা বন্ধ হয়ে গিয়েছিল। ফিরে এসে কাকার সঙ্গে যখন কথা বলি, তখন কাকার হাত ঘড়িটা দেখে সময় মিলিয়ে নিই। আচ্ছা, সেই সময় আপনার কাকাকে দেখে কোনোরূপ অসুস্থ বা কোনোরূপ অস্বাভাবিক কিছু মনে হয়েছিল? না। আপনার কাকার সঙ্গে আপনার কি কথাবার্তা হয়েছিল? তখনকার আমার মনের অবস্থা অত্যন্ত উত্তেজিত ও অস্থির ছিল। দীর্ঘকাল ধরে কাকার শাসনের মধ্যে থেকে আমি পাগল হয়ে উঠেছিলাম। এই ভয়ঙ্কর অবস্থা আর আমার সহ্য হচ্ছিল না। আমি কাকার সঙ্গে একটা শেষ বোঝাপড়া করবার জন্যই এসেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত কোনো কথাই আমার বলা হয়নি। তার সামনে এসেই সবটুকু সাহস আমার উবে গিয়েছিল। আমার কোনো কথাই আর কাকাকে বলা হলো না। ফিরে এলাম নিজের ঘরে। আপনি যখন বেড়াতে বের হন, তখন কে আপনার সঙ্গে ছিল? আমি যখন বের হচ্ছি, হোটেলের গোড়াতেই আমার সমরবাবুর সঙ্গে দেখা হয়। আমরা দুজনে একসঙ্গে সমুদ্রের ধার ধরে হাঁটতে থাকি। দুজনে কথা বলতে বলতে অনেকটা পথ যাবার পর কিছুক্ষণ এক জায়গায় বসে গল্প করি। তারপর আমি সেখান থেকে উঠে আসি। পথে ডক্টর প্রতিমা গাঙ্গুলির সঙ্গে দেখা হয়। তিনি সমুদ্রের ধারে বসে গান গাইছিলেন। তার সঙ্গে কিছুক্ষণ বসে গল্প করার পর আমি হোটেলে ফিরে আসি। ডক্টর প্রতিমা গাঙ্গুলির সঙ্গে আপনার কতদিনের আলাপ? সামান্য দিনের, মৃদু স্বরে সমীর জবাব দেয়। আচ্ছা সমীরবাবু, ডক্টর প্রতিমা গাঙ্গুলিকে আপনার কীরকম মনে হয়? চমৎকার, শিক্ষিতা ও অত্যন্ত রুচি সম্পন্ন। ডক্টর গাঙ্গুলিকে আপনার খুব ভালো লাগে না সমীরবাবু? কিরিটির প্রশ্নে সহসা সমীরের সমগ্র মুখখানা সিঁদুরের মতো রাঙা হয়ে উঠল।
সে কিরিটির তীক্ষ্ণ অনুসন্ধানী দৃষ্টিপথ থেকে আপনার দৃষ্টি সরিয়ে নিল। কিরিটি আবার প্রশ্ন করলে, সেদিন বিকেলে আপনাদের মধ্যে, মানে আপনার ও ডক্টর গাঙ্গুলির মধ্যে ঠিক কী ধরনের কথাবার্তা হয়েছিল সমীরবাবু? মাফ করবেন মিস্টার রায়, সে কথাগুলো একান্তই আমাদের দুজনের মধ্যে সীমাবদ্ধ। আপনার কাকার সম্পর্কে কোনো কথা হয়েছিল কি? হ্যাঁ, হয়েছিল। কি ধরনের কথা? এমন বিশেষ কিছু নয়, এবং আমার মনেও নেই তা। আচ্ছা, আপনার কাকাকে আপনি খুব ভালোবাসতেন না? মোটেই না, বরং বলতে পারেন ভয় করতাম। আপনার কাকার ব্যবহার আপনার প্রতি কীরকম ছিল? বলতে পারি না। আপনি আপনার বর্তমান জীবনধারার প্রতি একান্ত বীতস্পৃহ হয়ে উঠেছিলেন সমীরবাবু, কেমন না? তা হয়েছিলাম। আচ্ছা, আপনার কাকার হত্যা সম্পর্কে যদি ধরে নেওয়া হয় তাকে হত্যাই করা হয়েছে, কাউকে সন্দেহ করেন? না। আচ্ছা, আপনার কাকার এই আকস্মিক মৃত্যু স্বাভাবিক কি অস্বাভাবিক বলে আপনার মনে হয়? বলতে পারি না, তবু স্বাভাবিক বলেই মনে হয়। একে তিনি বৃদ্ধ হয়েছিলেন, তারপর হার্টের ব্যারামে দীর্ঘদিন ভুগছিলেন। মরবার দুদিন আগে প্যালপিটেশন অত্যন্ত বেড়েছিল। আপনার কাকাকে ঔষধপত্র খাওয়াতো কে? সাধারণত বৌদি কাকা দেখাশোনা করতেন ও ঔষধপত্র খাওয়াতেন, তবে মাঝে মাঝে আমিও করতাম। আপনি জানতেন যে আপনার কাকা নিত্য হার্টের অসুখের জন্য যে ওষুধটা ব্যবহার করতেন তার মধ্যে ডিজিটক্সিন ছিল? না, আমি তো ডাক্তার নই। আচ্ছা, আপনি যেতে পারেন। দয়া করে অধীরবাবুকে পাঠিয়ে দিন এ ঘরে। নমস্কার। সমীর উঠে দাঁড়ালো। নমস্কার। কিরিটি টেবিলের উপরে রক্ষিত খাতাটায় কি কতকগুলো নোট করছিল মাথাটা নিচু করে। ধীরে ধীরে অধীর এসে ঘরের মধ্যে প্রবেশ করলো। কিরিটি মুখ তুলে তীক্ষ্ণ দৃষ্টিতে অধীরের মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করল, সামনে বসুন আপনি শ্রীযুক্ত অধীর মল্লিক। অধীর চেয়ারটার উপর বসতে বসতে বলল, হ্যাঁ। অধীরবাবু, আপনাকে আমি কয়েকটা প্রশ্ন করব, আশা করি আপনি তার যথাযথ সত্যি জবাব দেবেন। নিশ্চয়ই দেব। কি জানতে চান বলুন। বেশ, আপনার কথা শুনে সুখী হলাম। আচ্ছা অধীরবাবু, আপনার কাকার এই আকস্মিক মৃত্যু, এটা স্বাভাবিক বলে আপনার মনে হয় না অস্বাভাবিক কিছু মনে হয়? অত্যন্ত স্বাভাবিক। যারা এই সামান্য সাধারণ ব্যাপারের মধ্যে একটা অস্বাভাবিক কিছুর ধারণা করছেন তাদের মতের সঙ্গে আমি একমত নই। কেন? কেন আবার কি? বুড়ো মানুষ দীর্ঘকাল ধরে হার্টের ব্যারামে ভুগছিলেন, মারা গেছেন হার্ট ফেল করে, এতে অস্বাভাবিক বা আশ্চর্য আবার কি আছে? কিন্তু আপনার মতের সঙ্গে একজন বিচক্ষণ ডাক্তার মত মেলাতে পারছেন না। তার ধারণা আপনার কাকার মৃত্যু স্বাভাবিক নয়। কেন? তার কারণ আপনার কাকার হাতে তিনি ইঞ্জেকশনের দাগ দেখেছিলেন। তাছাড়া তার মেডিকেল ব্যাগের মধ্যে এক সিসি ডিজিটক্সিন ছিল, সেটা ও একটা হাইপোডার্মিক সিরিঞ্জ তার ব্যাগ থেকে আপনার কাকার মৃত্যুর দিন খোয়া যায়। সিরিঞ্জটা পরদিন পাওয়া গেছে বটে, কিন্তু ঔষধের সিরিজটা এখনো পাওয়া যায়নি। ডিজিটক্সিন তীব্র বিষ। ডক্টর চক্রবর্তীর ধারণা ডিজিটক্সিন ওভারডোজে কাকার শরীরে প্রবেশ করিয়েই তার আকস্মিক মৃত্যু ঘটানো হয়েছে। সোজা কথায় বলতে পারেন তাকে খুন করা হয়েছে। আমাদেরও বিশ্বাস তার সে ধারণা নির্ভুল। অধীর খানিকক্ষণ ঘুম হয়ে বসে রইল। হঠাৎ আবার কিরিটি প্রশ্ন করলে, আপনি সেদিন কখন বেরিয়ে ফেরেন অধীরবাবু? প্রায় 5:10 হবে। ঠিক সময়টা আপনার মনে আছে কি করে? আমি হোটেলে ফিরেই খাবার ঘরে গিয়ে খানসামার কাছে এক পেয়ালা চা চাই। খাবার ঘরের ওয়াল ক্লকের দিকে আমার নজর পড়ে, তাতে তখন 5:15। বেশ, আপনি বেরিয়ে ফিরে এসে আপনার কাকার সঙ্গে দেখা করেছিলেন? না, বেরিয়ে ফিরবার পর থেকে সন্ধ্যাবেলা চা পান করতে যাবার আগে পর্যন্ত আপনি কোথায় ছিলেন, কি করছিলেন? আমার নিজের ঘরে শুয়েছিলাম। বেশ। আচ্ছা অধীরবাবু, আমি কোনো রকে যাবার আগের রাত্রে আপনার ঘরে, রাত্রি তখন প্রায় 1:30 হবে, কার সঙ্গে আপনি কথা বলছিলেন? কে সে? কিরিটির প্রশ্নে অধীর যেন সহসা অত্যন্ত চমকে উঠল, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বললে, মেজদার সঙ্গে। সমীরবাবুর সঙ্গে? হ্যাঁ। আপনার মেজদা কি বলছিলেন, মানে কি সম্পর্কে কথা হচ্ছিল আপনাদের দুজনের মধ্যে?
আমার মনে নেই। কার সম্পর্কে কথা হচ্ছিল তাও কি মনে নেই? না, সঠিক আমার মনে নেই। এবার কিরিটি তীক্ষ্ণ গম্ভীর স্বরে বলল, আপনি মিথ্যা কথা বলছেন অধীরবাবু। আমার চোখের দিকে তাকিয়ে বলুন তো, আপনি সত্যি কথা বলছেন, আপনার মনে নেই? অধীর চুপ করে বসে রইল, চোখ নিচু করেই। শুনুন অধীরবাবু, কিরিটি রায়ের সঙ্গে বোধহয় আপনার পরিচয় নেই, তাহলে এভাবে মিথ্যে কথা বলতে সাহস পেতেন না। আপনার সেদিনকার কথা হয়তো মনে না থাকতে পারে, কিন্তু আমার স্পষ্ট মনে আছে। আপনাদের সে রাত্রে যে কথাবার্তা হয়েছিল তার কিছু কিছু আমার কানে গিয়েছিল। দুর্ভাগ্যই হোক আর সৌভাগ্যই হোক, আপনাদের মধ্যে কেউ বলছিলেন, না, এ আর সহ্য হয় না, ভেবে দেখ তুই, ওকে খুন করা ছাড়া আর আমাদের মুক্তির উপায় নেই, ওকে খুন করাই উচিত, ও মরুক, ও মরুক, এখন ওর পক্ষে মরাই মঙ্গল। এবং সেই একই ব্যক্তি একথাও বলেছিলেন, আমি নিজে হাতেই ওকে এই পৃথিবী থেকে সরাবো। হ্যাঁ, আমিই সরাবো, এবং তার উপায়ও আমি ভেবেছি। কে কথাগুলি সে রাত্রে বলছিলেন নদীরবাবু? এবং কাকেই বা এই পৃথিবী থেকে সরাবার ষড়যন্ত্র হচ্ছিল? উত্তেজনায় ভয়ে তখন অধীরের মুখ পাংশু বর্ণ ধারণ করেছে। সে কোনো মতে একটা ঢোক গিলে অতি মৃদু ভয় মিশ্রিত কণ্ঠে বলল, মেজদা কথাগুলো বলছিল, কিন্তু আপনি কি বিশ্বাস করেন আমরা তাকে খুন করেছি? খুন করেছেন এমন কথা তো আমি বলছি না অধীরবাবু, কিন্তু কথাগুলো, মিস্টার রায়, আমরা দীর্ঘদিন ধরে কাকার শাসনে নিষ্পেষিত হয়ে এমন মানসিক অবস্থা আমাদের হয়েছিল যে কখন কোনো উত্তেজনার মুহূর্তে যদি কিছু আলোচনা করে থাকি, সেটা কি সত্যি হবে? মানুষ যখন যা মনে ভাবে তাই কি সে করে বা করতে পারে? মনে মনে কখনো খুন করবার কথা ভাবলেই কি খুন করা যায়? আপনি মনে করেন মিস্টার রায়? কিন্তু করা কি একেবারেই অসম্ভব অধীরবাবু? না না, এ আপনি বিশ্বাস করুন মিস্টার রায়, আমরা আবল তাবল কিছু উত্তেজনার মুখে আলোচনা করলেও সেটাকে সত্যই পরিণত করার পরিকল্পনাও করিনি। আপনি এখন যেতে পারেন অধীরবাবু, আপনার বৌদিকে একটিবার দয়া করে পাঠিয়ে দিন। বিনত দেবী এসে ঘরে প্রবেশ করল। কিরিটি মুখ তুলে একটিবার বিনত দেবীর দিকে তাকালো। মুখের দিকে চাইলে মনে হয় যেন প্রবল একটা ঝড় ওর মনের উপর দিয়ে বয়ে গেছে। মাথার চুল রুক্ষ, মুখখানা শুকিয়ে গেছে। কিরিটি বললে, বসুন বিনতা দেবী। বিনতা ধীরে ধীরে সামনের চেয়ারটার উপর বসল। বিনতা দেবী, আপনাকে কয়েকটা কথা জিজ্ঞাসা করতে চাই, আশা করি সঠিক জবাব পাব। আমার সাধ্যমতো আপনার প্রশ্নের জবাব দেব মিস্টার রায়। আপনি সেদিন বিকেলে কখন ফিরে আসেন? 4:30 পর। 5-10 মিনিট এদিক ওদিক হতে পারে। আপনি শেষ কখন আপনার খুড়শ্বশুরকে জীবিত অবস্থা দেখেছিলেন? বেরিয়ে ফিরে আসবার পর আমি কাকার সঙ্গে মিনিট 5 দাঁড়িয়ে কথা বলি, তারপর আমার স্বামীর ঘরে চলে যাই। চা খেতে যাবার আগে পর্যন্ত সেই ঘরেই আমরা দুজনে ছিলাম। কি কথা হয়েছিল আপনার সেই সময় কাকার সঙ্গে? বিশেষ কিছুই নয়, তারই শরীর সম্পর্কে দু একটা কথা হয়েছিল। সেই সময় থেকে তাকে কোনো প্রকার অসুস্থ বা কোনো রকম অস্বাভাবিক কিছু মনে হয়েছিল না। আপনার শ্বশুরের শুশ্রূষা ও ঔষধপত্র দেওয়ার কাজ আপনি বরাবর করতেন শুনেছি। হ্যাঁ, তার কারণ বিএ পাশ করে চাকরি নেওয়ার আগে আমি কিছুদিন নার্সিং শিখেছিলাম। তাহলে ডাক্তারি আপনি কিছু কিছু জানেন বলুন। তা একটু আধটু জানি বললে বিশেষ ভুল হবে না মিস্টার রায়। আমার এক মামাতো ভাই ডাক্তার ছিল, সেই আমাকে সাধারণ ডাক্তারি ও নার্সিং সম্পর্কে ছোটোখাটো অনেক কিছু শিখিয়েছিল, এবং একসময় আমারও নার্সিং শিখবার প্রবল আগ্রহ ছিল। হ্যাঁ, ভালো কথা। যে ঔষধের শিশিটা থেকে তিনি ঔষধ খেতেন সেটা কোথাও খুঁজে পাওয়া যায়নি? হ্যাঁ, শিশিটা ভেঙে গিয়েছিল, তাই ফেলে দেওয়া হয়েছে। আচ্ছা, আপনার খুড়শ্বশুর যে ঔষধটা প্রত্যহ খেতেন তার হার্টের ব্যারামের জন্য, তার মধ্যে ডিজিটক্সিন ছিল জানতেন? না। ডিজিটক্সিন পয়জন, তা জানেন? জানি। আপনার স্বামী ও আপনি দুজনেই গগনেন্দ্রনাথের শাসনের আওতায় হাঁপিয়ে উঠেছিলেন। সুস্থ ব্যক্তি মাত্রেরই সে অবস্থা হওয়া স্বাভাবিক, কিন্তু দীর্ঘকাল ধরে এ বাড়ির বিষাক্ত আবহাওয়া থেকে থেকে আমার স্বামীর মনটা যেন আগাগোড়া শুকিয়ে গিয়েছিল। তিনিও যে একজন মানুষ এবং তাকে বাঁচতে হলে যে মানুষের মতো বাঁচা প্রয়োজন
সে কথা তাকে হাজারবার বুঝিয়েও বোঝাতে পারিনি। শেষ পর্যন্ত এই বিষাক্ত আবহাওয়া থেকে মুক্তি পাওয়ার জন্য আমি এ বাড়ি ও আমার স্বামীকে ছেড়ে চলে যাব, এ কথাও কয়েকদিন আগে আমার স্বামীকে বলেছিলাম, যাতে করে তার ঘুমন্ত মনটা সাড়া দেয়। আপনার কাকার মৃত্যুটা স্বাভাবিক কি অস্বাভাবিক বলে মনে হয়? স্বাভাবিক বলেই মনে হয়। ডক্টর চক্রবর্তীর যুক্তি মানতে আমি রাজি নই। তাছাড়া তার মৃত্যুতে এরা সবাই যেন হাঁপ ছেড়ে বেঁচেছে। এত দীর্ঘদিন অশান্তির পর আজ যদি এরা শান্তি একটু পেয়েই থাকে, সেই শান্তিটা আপনি নষ্ট করতে এভাবে উদ্যত হয়েছেন কেন মিস্টার রায়? এরা তো আপনার কোনো অনিষ্ট করেনি। আপনি জানেন না, কিন্তু আমি জানি দিনের পর দিন এরা কি মানসিক যাতনাই সহ্য করেছে। মিস্টার রায়, আপনাকে মিনতি জানাচ্ছি, এই প্রহসন বন্ধ করুন, এদের একটু শান্তিতে থাকতে দিন। শুনুন বিনতা দেবী, আমি বিশেষ কোনো একটা ঘটনার স্রোতে ভাসতে ভাসতে এখানে এসেছিলাম, এবং এখানকার ঘটনা দেখে কেবলই মনে হচ্ছে কোথায় যেন একটা যোগসূত্র আছে। তাছাড়া সত্যের পূজারী আমি। এমন কথা এখনো প্রমাণ হয়নি, বা আমি বলিনি যে আপনাদের মধ্যেই কেউ না কেউ দোষী। তাছাড়া সত্যিই যদি গগনেন্দ্রনাথ খুন হয়ে থাকেন, তবে কি সমাজের পক্ষে, জনসাধারণের পক্ষে এটা একটা প্রকাণ্ড দোষ নয়? খুনিকে নির্বিবাদে সকলের মধ্যে বিচরণ করতে দেওয়াটা কি দোষের নয়? ব্যাপারটা আমি শুধু আপনাদের দিক থেকে বিচার করছি না, করছি ব্যাপকভাবেই। তাছাড়া ওরকম একটা সন্দেহ যখন উঠেইছে, তখন সেই সন্দেহ নিয়ে বেঁচে থাকার চাইতে সন্দেহটাকে মিটিয়ে নেওয়াটাই কি মঙ্গলজনক নয়? আচ্ছা, এখন আপনি যেতে পারেন। কিশোরকে একটিবার দয়া করে এ ঘরে পাঠিয়ে দেবেন, তাকে কয়েকটা কথা জিজ্ঞাসা করতে চাই। বিনতা ঘর থেকে নিষ্ক্রান্ত হয়ে গেল। কিরিটি নিশ্চিন্তভাবে খাতার মধ্যে কতকগুলো কি নোট করতে লাগলো। ভীত চকিত দৃষ্টিতে এদিক ওদিক তাকাতে তাকাতে রুগ্ন এক বালক এসে ঘরের মধ্যে প্রবেশ করল। কিরিটি ওর মুখের দিকে তাকালো। কি নাম তোমার খোকা? ওই চেয়ারে বসো। কিশোর চেয়ারের উপর বসে পড়ল। আমার নাম? হ্যাঁ, কি নাম তোমার? দাঁড়ান। হ্যাঁ, আমার নাম কিশোর। কিশোর? বাহ, বেশ নামটি তোমার। তোমাকে সবচাইতে কে বেশি ভালোবাসে কিশোর? ভালো আমাকে কেউ বাসে না। আমি একা একা ঘরে শুয়ে থাকি, বড্ড ভয় করে আমার। সারা রাত কারা যেন আমার বিছানার চারপাশে ঘোরে, তারা কেবলই আমাকে ডাকে। ওদের কাছে তো আমি যাব না, ওরা নিশ্চয়ই কাকার মতো কেবল আমাকে বকবে। এই বড় বড় ছুরি তাদের হাতে, আমাকে নিশ্চয়ই তারা খুন করবে। তারাই, হ্যাঁ তারাই কাকাকে মেরে ফেলেছে। সেদিন আমার ঘরে তাদের একজন এসেছিল, সাদা ধবধবে পুরীর মতো পোশাক পরা। এমন সময় শুনলাম ডক্টর চক্রবর্তী যেন আমাকে ডাকছেন। কবে দেখেছিলে তুমি? কেন, যেদিন কাকা মারা যায়। সেই সাদা পরীদের একজন আমার ঘরেও আমাকে মারতে এসেছিল। কখন? বিকেলবেলা। আমি তখন ঘুমিয়ে আছি, আমার ঘরে এসে ঢুকেছিল। আমি যাই, তারা এখনই হয়তো আবার এসে পড়বে। কিশোর ত্রস্তে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। বসো বসো, ভয় নেই, আমরা তো আছি। না না, আমি প্রতিমাদের কাছে যাই, সে আমাকে বড্ড ভালোবাসে। বলো না কিন্তু ও কথা কাউকে। প্রতিমাদি মানা করে দিয়েছে। না, আমি যাই। কিশোর এক প্রকার যেন দৌড়েই ঘর ছেড়ে চলে গেল। কিরিটি একটা বড় রকমের দীর্ঘশ্বাস নিল। এরপর ডাক পড়ল সমরবাবুর। কিরিটি সমরবাবুর মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করলে, আপনার নাম? সমর রায়। আধুনিক কবি সমর রায়ের নাম শোনেনি? দুর্ভাগ্য আমার, শুনিনি তো। তা সে যা হোক, আপনি এখানে মানে পুরীতে বেড়াতে এসেছেন? হ্যাঁ। গগনেন্দ্রনাথের মৃত্যুর দিন আপনি এই হোটেলেই ছিলেন? ছিলাম। আপনিও সমীরবাবু সেদিন বিকেলে একসঙ্গে বেড়াতে বের হন? তা হয়েছিলাম বোধ হয়। বোধ হয় তো মানে? কত লোকের সঙ্গেই তো কত সময় আমরা বেড়াতে বের হই, সব কি আর মনে থাকে? না, সেটা মনে রাখাই আমার কাজ। এবার জবাব দিলেন দারোগা বাবু। মশাই, আপনাকে যা জিজ্ঞেস করা হচ্ছে তার ঠিক ঠিক জবাব দিন। আপনি সমীরবাবুর সঙ্গে বেড়াতে বের হয়েছিলেন কি না? হ্যাঁ। কতক্ষণ সমীরবাবু আপনার সঙ্গে ছিলেন? তা প্রায় আধ ঘন্টাটা হবে। আপনি কখন হোটেলে ফিরে আসেন? বারিনবাবু ও যতীনবাবুদের সঙ্গেই ফিরে আসি, তখন 5:30 বেজে গেছে। গগনেন্দ্রনাথকে যখন মৃত আবিষ্কার করা হয়, তার আগে কিছু জানতে পেরেছিলেন কি? না,
খাবার সময়ও যেমন তাকে বারান্দার চেয়ারে উপর একা চুপটি বসে থাকতে দেখেছিলাম, ফেরার সময় তেমনই তাকে দূর থেকে বসে থাকতে দেখি। বেরিয়ে ফিরে এসে 6:30 পর্যন্ত কোথায় ছিলেন? নিজের ঘরে। আচ্ছা, আপনি যেতে পারেন। বারিনবাবুকে একটিবার পাঠিয়ে দিন। নমস্কার। সমর ঘর থেকে নিষ্ক্রান্ত হয়ে গেল। প্রশান্ত সৌম্য চেহারার বারিনবাবু হাসতে হাসতে এসে ঘরে প্রবেশ করলেন। কিরিটি সসম্ভ্রমে বারিনবাবুর দিকে তাকিয়ে বললে, বসুন। আপনার নামই বারিন? আগে আমার নাম বারীন্দ্র চৌধুরী। আপনি এখানে বেড়াতে এসেছেন? হ্যাঁ, চাকরি থেকে বিশ্রাম নেওয়া অবধি এইভাবে দেশে দেশে ঘুরে বেড়াচ্ছি। আপনি কোথায় চাকরি করতেন? পাঞ্জাবে লুধিয়ানার এক কলেজে। বহুকাল আপনি সেখানেই ছিলেন? হ্যাঁ, প্রায় 30-32 বছরেরও বেশি হবে। বাংলাদেশে আপনি কতদিন ফিরেছেন? তাও প্রায় বছর 5 হয়ে গেল বইকি। বাংলায় এসে কোথাও আপনি স্থায়ীভাবে নিশ্চয়ই বসবাস করেননি? না, বসবাস করবার কোথাও স্থায়ীভাবে আর ইচ্ছা নেই। একা মানুষ, ঘুরে ঘুরে বেড়াতেই ভালো লাগে। গগনেন্দ্রনাথের মৃত্যুর দিন আপনি কখন বেড়াতে বের হন? আমিও যতীনবাবু 4:15 সময় বেড়াতে বের হই। আবার কখন ফিরে আসেন? বোধহয় 5:30টার পর আমি, যতীনবাবু ও সমরবাবু ফিরে আসি। বেড়াতে যাবার আগে আপনি হোটেলেই ছিলেন? হ্যাঁ, আমার নিজের ঘরে। এখানে একটা কথা বললে বোধহয় অন্যায় হবে না। বেলা তখন বোধ করি 3:45 কি 4 হবে। ওদিককার বারান্দায় গগনবাবু যেখানে বসেছিলেন তারই কাছে একটা গোলমাল শুনি এবং দেখি একজন সাদা উর্দি পরা খানসামা ছুটে পালাচ্ছে কিশোরের ঘরের দিকে। গগনবাবু অত্যন্ত খিটখিটে প্রকৃতির লোক ছিলেন। চাকর বাকরদের প্রায়ই গালাগালি দিতেন। ওই রকমের কিছু হবে বলে আমার মনে হয় সেদিনকার ব্যাপারটা। আপনি ঠিক স্পষ্ট দেখেছিলেন সাদা উর্দি পরা ছিল লোকটার? হ্যাঁ, স্পষ্ট দেখেছিলাম। আপনি দেখছি রঙিন কাচের চশমা ব্যবহার করেন। চোখের অসুখ আছে নাকি কিছু? না, চোখ আমার ভালোই, তবে আলোটা তেমন সহ্য হয় না। আচ্ছা বারিনবাবু, সেই খানসামাটাকে আপনি চিনতে পেরেছিলেন? না, লোকটা দৌড়ে চলে গেল, তেমন চিনতে পারিনি। ও আচ্ছা, আপনি যেতে পারেন। যতীনবাবুকে একটিবার পাঠিয়ে দেবেন কি? নিশ্চয়ই। নমস্কার। বারিনবাবু চলে গেলেন। আসুন যতীনবাবু, ওই চেয়ারটায় বসুন। আপনাকে কয়েকটা কথা জিজ্ঞাসা করতে চাই। চেয়ারটার উপর বসতে বসতে যতীনবাবু বললেন, নিশ্চয়ই করুন। আমার দ্বারা যদি আপনাদের তদন্তের কোনো সাহায্য হয় আমি সর্বদাই তার জন্য প্রস্তুত আছি। আচ্ছা, সেদিন বিকেলে আপনি বারিনবাবুর সঙ্গে বেড়াতে যাওয়ার আগে একটা কোনো গোলমাল শুনেছিলেন? হ্যাঁ, আমি তখন আমার ঘরে বসে বই পড়ছিলাম। কাউকে আপনি দেখেছিলেন? হ্যাঁ, একজন খানসামাকে দৌড়ে যেতে দেখেছিলাম। আপনি তাকে চিনতে পেরেছিলেন? না, তবে আমরা যখন বেড়াতে বের হচ্ছি দূর থেকে দেখেছিলাম বিনতা দেবী গগনবাবুর সঙ্গে কি কথা বলছেন। এরপরই প্রতিমা গাঙ্গুলি এলো। আপনার নামই ডক্টর গাঙ্গুলি? বসুন, কিরিটি বললে। প্রতিমা চেয়ারটার উপর বসতে বসতে বললে, হ্যাঁ। আপনাকে কয়েকটা কথা জিজ্ঞাসা করতে চাই প্রতিমা দেবী। বলুন। ওই দিন আপনি কখন বেড়াতে বের হন? বেলা প্রায় 3:15 হবে। বেড়াতে গিয়ে সমুদ্রের ধারে সমীরবাবুর সঙ্গে কথাবার্তা হয়েছিল? হ্যাঁ। কি ধরনের কথাবার্তা আপনাদের হয়েছিল বলতে বাধা আছে কি? তা একটু আছে, কেননা আমাদের দুজনের নিজস্ব সেসব কথা। এ কেসের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। আপনার সঙ্গে সমীরবাবুর কতদিনের আলাপ? এখানে এসেই আলাপ হয়। সমীরবাবুর লোক কেমন বলে আপনার মনে হয়? ভালোই। প্রতিমার মুখখানা সহসা কেন না জানি রাঙা হয়ে উঠল। কিরিটি মনে মনে হাসতে হাসতে আবার প্রশ্ন করলে, ভালোই মানে? আপনার তাকে ভালো লাগে বলুন? এই প্রশ্নের জবাব দিতে আমি কি বাধ্য মিস্টার রায়? আচ্ছা, কখন আপনি হোটেলে ফিরে আসেন? সন্ধ্যা প্রায় 6টার সময়। আপনি প্রথমে গগনেন্দ্রনাথের মৃতদেহ পরীক্ষা করে বলেন যে তিনি মারা গেছেন? হ্যাঁ। আচ্ছা, আপনি যখন গগনেন্দ্রনাথের দেহ পরীক্ষা করেন তার কতক্ষণ আগে তার মৃত্যু হয়েছিল বলে আপনার মনে হয়? ঘণ্টাখানেক আগেই বলে মনে হয়েছিল। তাহলে আপনার ডাক্তারি মতে গগনেন্দ্রনাথকে মৃত আবিষ্কৃত হবার 1 ঘন্টা আগে তার মৃত্যু হয়েছিল? হ্যাঁ, তাই। আপনার মানে আপনি, বারিনবাবু ও সমরবাবু একসঙ্গে বেরিয়ে ফিরেছিলেন? হ্যাঁ। আচ্ছা, আপনি যেতে পারেন। পরের দিন যতীনবাবু কিরিটির ঘরে এসে বললেন, মিস্টার রায়, আপনার সঙ্গে একটা বিশেষ কথা ছিল। বলুন।
যতীনবাবু পকেট থেকে একটা সিরিঞ্জ বের করে কিরিটির হাতে দিতে দিতে বললেন, এই সিরিঞ্জটা আমি গগনবাবু যেদিন মারা যান সেদিন একজনকে ঘরের পিছন দিককার জানালা দিয়ে ছুঁড়ে ফেলতে দেখি। আগের দিন রাত্রে কয়েকটা বাজে কাগজের সঙ্গে আমার একটা জরুরি চিঠি বাড়ির পিছন দিকে ভুলে ফেলে গিয়েছিলাম। পরদিন সকালবেলা যখন সেটা খুঁজতে যাই, হঠাৎ সামনের দিকে আমার একটা জানালা খোলার শব্দে নজর পড়ায় দেখতে পাই অধীরবাবু তার ঘরের পিছন দিককার জানালা থেকে এটা ফেলে দিলেন। তিনি আমাকে দেখতে পাননি, কিন্তু আমি তাকে স্পষ্ট দেখেছিলাম। পরে কৌতূহল হতে গিয়ে দেখি একটা সিরিঞ্জ। কাল রাতে শুয়ে শুয়ে ভাবলাম এটা হয়তো আপনার কাজে লাগতে পারে, তাই এটা আপনাকে দিতে এসেছি। আপনাকে বিশেষ ধন্যবাদ যতীনবাবু, একটা সন্দেহ আমার মিটল। আলোকের সন্ধানে। কিরিটির বসবার ঘর। রাত্রি তখন প্রায় 8:45 হবে। খাওয়া দাওয়া সকলের হয়ে গেছে। কিরিটি একটা খোলাখুলি আলোচনা করবার জন্য সকলকে তার ঘরে আহ্বান করেছে। রণধীর, বিনত দেবী, সমীর, অধীর, কিশোর, ডক্টর প্রতিমা গাঙ্গুলি, ডক্টর অমিয় চক্রবর্তী, বারিন চৌধুরী, যতীনবাবু, সমর রায় ও স্থানীয় থানা ইনচার্জ অমরেন্দ্রবাবু। কিরিটি বলছিল, ভদ্র মহোদয় ও ভদ্রমহিলাগণ, আজ রাত্রে আপনাদের এখানে কেন আমি ডেকে পাঠিয়েছি জানেন? একটা খোলাখুলি আলোচনা করবার জন্য। একটা কথা সর্বাগ্রে আপনাদের জানিয়ে দেওয়া উচিত। ডক্টর অমিয় চক্রবর্তীর মতের সঙ্গে আমিও একমত। অর্থাৎ গগনেন্দ্রনাথের মৃত্যু স্বাভাবিক নয়, তাকে খুন করা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে, এবং আমি তা প্রমাণ করব। কিন্তু করবার আগে আমি সকাতরে অনুনয় জানাচ্ছি, যদি আপনাদের মধ্যে কেউ কোনো কথা গোপন করে থাকেন তবে আমাকে এখনো বলুন। কিন্তু সকলেই স্তম্ভিত হয়ে বসে রইল, কারো মুখে কোনো কথা নেই। বেশ, তবে শুনুন, গম্ভীর স্বরে কিরিটি বলতে শুরু করলেন। প্রথম থেকেই চিন্তা করে দেখতে গেলে ডক্টর চক্রবর্তীর মতামতটা অবহেলা করলে চলবে না। তিনি তার মতটা চিন্তা করে দিয়েছিলেন। তিনি আমাকে বলেছিলেন এই হত্যাকাণ্ড দলবদ্ধভাবেই হয়েছে, না কোনো একজনের দ্বারাই হয়েছে। কথা হচ্ছে মানসিক উত্তেজনার ফলে কেউ কাউকে খুন করতে পারে কিনা। ডক্টর চক্রবর্তী, আপনি একজন সাইকিয়াট্রিস্ট, আপনার এ বিষয়ে মতামত কি? ডক্টর চক্রবর্তী বললেন, হ্যাঁ, তা হতে পারে। অত্যন্ত মানসিক চিন্তা বা উত্তেজনার ফলে খুন করা কিছুই অসম্ভব নয়। কিরিটি জবাব দিল, সেরকম মানসিক উত্তেজনা এদের সকলেরই ছিল। বহুদিন ধরে এরা প্রত্যেকে এদের জীবনের সঙ্গে অন্যের জীবনের তুলনামূলক পার্থক্যটা সবসময় রূঢ়ভাবেই দেখতেন। রণধীর বাবুর মনের অবস্থা যা ছিল, সমীর বাবুরও তাই। একটা মানসিক বিদ্রোহ তিল তিল করে বহুদিন ধরে নিরন্তর একটা মানসিক উত্তেজনার ফলে গড়ে উঠেছে। অধীরবাবুর মানসিক অবস্থাটা অ্যাপাথি বলা চলে, কিন্তু কিশোরের অবস্থা আপনার কি বলে মনে হয় ডক্টর চক্রবর্তী? মানসিক অবস্থা তার ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছিল। তার জীবনের প্রতি রূঢ়তা ও নির্বিমুখতা তাকে নিরন্তর পীড়িত করছিল। এক কথায় যাকে সুপারস্টিশন বলা চলে, তা থেকে সে ক্রমে একটা ভয়ঙ্কর অবস্থার দিকে এগিয়ে চলেছিল। তার মন সব অদ্ভুত স্বপ্নের মধ্যে বিচরণ করছিল। সে নিজেকে কখনো কখনো শত্রু ও ভয়ঙ্কর সব লোকেদের দ্বারা পরিবেষ্টিত দেখত। এটা বিশেষ চিন্তার কথা, কেননা এই ধারণার মনের অবস্থা থেকেই অনেক সময় খুন করবার একটা প্রবৃত্তি জেগে ওঠে। এখানে সাপারার খুন করে খুন করবার জন্য নয়, নিজেকে অত্যাচার থেকে বাঁচাবার জন্য। ওদের মানসিক বিকারের দিক থেকে বিচার করে দেখতে গেলে এটা খুবই রেশনাল, স্বাভাবিক। হঠাৎ কিরিটি প্রশ্ন করলে, তবে কি তোমার মনে হয় ডাক্তার, কিশোরী তার কাকাকে খুন করেছে? সকলেই উদ্গ্রীব হয়ে উঠল। প্রত্যেক ভাইয়ের মুখেই যেন একটা ভীতি চিহ্ন স্পষ্ট হয়ে উঠেছে। কিন্তু আর একটা কথাও এই সঙ্গে ভাবতে হবে কিরিটি, যেভাবে সাজিয়ে খুন করা হয়েছে ততখানি জ্ঞান বা মনের গঠন শক্তি কিশোরের ছিল কিনা সন্দেহ। অবশ্য এ ধরনের মানসিক বিকারগ্রস্তেরা খুব সহজ ও সাধারণভাবেই খুন করে, ভেবেচিন্তে চাতুর্যের সঙ্গে করে না, যেটা এক্ষেত্রে দেখা যাচ্ছে। সে যদি খুন করত তবে একটা স্পেকটাকুলার ভাবেই খুন করত, তা এক্ষেত্রে হয়নি। কিরিটি আবার প্রশ্ন করলো, আচ্ছা, খুন হবার পর তোমার কি মনে হয় ডাক্তার বাকি সবাই জানতে পেরেছিল? ডাক্তার বললেন, হ্যাঁ,
আমার মনে হয় এরা জানতেন, এবং সেটাই আমার মনে সর্বপ্রথম সন্দেহের উদ্রেক করে। এমন ধরনের একদল ভীতু লোক ইতিপূর্বে আমি দেখেছি। এদের দেখলেই মনে হয় যে এরা প্রত্যেকেই ইচ্ছা করে কিছু গোপন করে রেখেছেন। তাই যদি হয়, কিরিটি জবাব দিল, তবে এদের মুখ দিয়েই বলিয়ে নেব আসল ব্যাপারটি কি। ডক্টর চক্রবর্তী বললেন, অসম্ভব, তা তুমি পারবে না। না, অসম্ভব নয়। তুমি হয়তো জানো না, সাধারণ কথাবার্তার মধ্যে দিয়েই এদের মুখ দিয়ে আমি অনেক সত্য কথা ইতিপূর্বে বের করে নিয়েছি, এবং বাকি সত্যটুকুও আজকের আলোচনার মধ্যে দিয়ে বলিয়ে নেব। মোটামুটিভাবে সাধারণত মানুষ সত্য কথাই বলতে চায় বা বলেও থাকে। তার কারণ মিথ্যা কথা বলবার চাইতে সত্য কথাটা বলা অনেক সহজ। কারণ সত্য কথা বলতে ভাবতে হয় না বা চিন্তা করতে হয় না, আপনা থেকে যেন আপনিই বের হয়ে আসে। তুমি একটা মিথ্যা কথা বলতে পারো, দুটো বা তিনটে বলতে পারো, কিন্তু কেবলই অনবরত একটার পর একটা শুধু মিথ্যা কথা বলেই যেতে পারো না, সেটা অসম্ভব। সত্য একসময় তোমার অজান্তেই মুখ থেকে বের হয়ে আসবেই, এবং তখনই সব পরিষ্কার হয়ে যাবে। এক্ষেত্রে এদের প্রশ্ন করে ও খোঁজ নিয়ে যতটুকু জেনেছি তার থেকে মোটামুটিভাবে কতগুলো পয়েন্ট খাড়া করেছি। যেমন 1 নম্বর, গগনেন্দ্রনাথ তার হার্টের ব্যায়ামের জন্য প্রত্যহ নিয়মিতভাবে এমন একটা ঔষধ খাচ্ছিলেন যার মধ্যে একটা ইনগ্রেডিয়েন্ট হচ্ছে ডিজিটালিন। নাম্বার, ডক্টর চক্রবর্তীর একটা হাইপোডার্মিক সিরিঞ্জ তার মেডিকেল ব্যাগ থেকে খোয়া যায় সেদিন। 3 নাম্বার, গগনেন্দ্রনাথ তার ফ্যামিলির কাউকে বাইরের কোনো তৃতীয় ব্যক্তির সঙ্গে মিশতে দিতে একেবারেই পছন্দ করতেন না, এবং কোথাও বের হতেও দিতেন না। 4 নাম্বার, কিন্তু ওই দিন বিকালে সকলকেই বাইরে যাবার অনুমতি দিয়েছিলেন, এবং হোটেলে তিনি একা ছিলেন। 5 নাম্বার, সমীরবাবু তার জবানবন্দিতে প্রথমে বলেছিলেন তিনি বেরিয়ে যখন ফিরে আসেন তখন ঠিক কত সময় তা তিনি জানতেন না, কেননা তার ঘড়ি বন্ধ হয়ে গিয়েছিল। পরে বলেন তিনি তার কাকার হাতে রিস্টওয়াচ দেখে সময় ঠিক করে নেন। 6 নাম্বার, ডক্টর চক্রবর্তী ও কিশোর পাশাপাশি ঘরে থাকতেন। 7 নাম্বার, 6:30টার সময় চা খাওয়ার জন্য যখন সকলে প্রস্তুত, তখন সবাই খাবার ঘরে বসে, তবু একজন ভৃত্যকে গগনেন্দ্রনাথকে চা খেতে আসবার জন্য ডাকতে পাঠানো হয়েছিল। 8 নাম্বার, গগনেন্দ্রনাথ একদিন বলেছিলেন, আমি কখনো কিছু ভুলি না, মনে রেখো এ কথা। আমি আজ পর্যন্ত আমার এই সুদীর্ঘ 60 বছরের জীবনে কোনো কথাই ভুলিনি। সব আমার মনে আছে, সব মুখই আমার মনে আছে। যদিচ আমি প্রশ্নগুলো কিরিটি বলতে লাগলো, আলাদা আলাদাভাবে টুকেছি, তথাপি একসঙ্গে সবকটি পয়েন্ট বিচার করা যায়। যেমন প্রথম দুটো পয়েন্ট, গগনেন্দ্রনাথ তার হৃদরোগের জন্য নিয়মিতভাবে একটা ঔষধ পান করতেন, যার মধ্যে একটা ইনগ্রেডিয়েন্ট ছিল ডিজিটালিন। ডক্টর চক্রবর্তীর একটু হাইপোডার্মিক সিরিঞ্জ খোয়া যায়। এই দুটো পয়েন্টই এই কেসে আমার মনকে সর্বপ্রথম সন্দেহান্বিত করে তোলে। আমার আর এখন বলতে বাধা কিছুই নেই যে এই দুটি প্রশ্ন আমার বিচারে অত্যন্ত আশ্চর্যজনক এবং অমিল বলে মনে হয়। বুঝতে পারছেন না আপনারা বোধহয় আমি কি বলতে যাচ্ছি? শীঘ্রই সব আমি বুঝিয়ে দেব। শুধু এইটুকুই সকলে মনে রাখুন, উপরিউক্ত এই দুটি পয়েন্ট আমার কাছে মনে হয় যার মীমাংসা সর্বপ্রথম হওয়া প্রয়োজন এই কেসে। সকলেরই জবানবন্দি আমি নিয়েছি। এখন সেই জবানবন্দি থেকে যেটুকু তথ্য আপনাদের সকলের মুখ থেকে আমি সংগ্রহ করতে পেরেছি সেই সম্পর্কেই আলোচনা করা আমাদের এই মিলনের মুখ্য উদ্দেশ্য। কিরিটি একটুখানি থেমে একটা সিগারেট ধরিয়ে আবার বলতে শুরু করলে, গোড়া থেকেই শুরু করছি। সর্বপ্রথম সমীরবাবুর কথাই বিচার করে দেখা যাক, তার পক্ষে তার কাকার জীবন নেওয়া সম্ভব ছিল কিনা। তিনি একদিন গভীর রাত্রে তার ভাই অধীরবাবুর সঙ্গে তাদের কাকার জীবন নেওয়ার সংকল্প করছিলেন। আমি তার নিজের কানে শুনেছিলাম। আমি জানি সে সময় সমীরবাবু একটি ভয়ানক মানসিক উত্তেজনার মধ্যে ছিলেন। ওই ব্যাপারের সময় তার মনে আরও একটা অন্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতির উদ্ভব হয়েছিল। ডক্টর প্রতিমা গাঙ্গুলির সস্নেহ আকর্ষণই হোক বা অন্য কারণেই হোক, প্রতিমা দেবীর দিকে তার মন তখন ঝুঁকেছে। তার তখনকার মানসিক অবস্থায় তার পক্ষে যে কোনো কাজ করা আশ্চর্য নয়। তিনি তার বর্তমান জীবনের প্রতি বৃতস্পৃহ হয়ে উঠেছিলেন, এবং
এই অবস্থায় তার কাকার সম্মোহন থেকে মুক্তি পাওয়ার শেষ উপায় বেছে নেওয়াটা খুব স্বাভাবিক। অথবা যে কল্পনাটা তার একদা মানসিক উত্তেজনার মধ্যে উদ্ভাবিত হয়েছিল সেটাকেও কার্যে পরিণত করা তার পক্ষে অসম্ভব কিছু ছিল না। ভালো কথা। কথা প্রসঙ্গে আপনাদের ওই দিনকার ওই সময়ের গতিবিধির একটা তালিকা তৈরি করেছি, সে সম্পর্কেও একটু আলোচনা করে নেওয়া যাক। 1 নম্বর, সমীরবাবুরা সকলে ও সমরবাবু 3:05 সময় হোটেল থেকে বেড়াতে বের হন। 2 নম্বর, 3:15 সময় ডক্টর প্রতিমা গাঙ্গুলি ও ডক্টর অমিয় চক্রবর্তী বেড়াতে বের হন। 3 নম্বর, 4:15 সময় বারিনবাবু ও যতীনবাবু বেড়াতে যান। 4 নম্বর, 4:20 সময় ডক্টর চক্রবর্তী জ্বরে কাঁপতে কাঁপতে হোটেলে ফিরে আসেন। 5 নম্বর, 4:35 সময় রণধীরবাবু বেরিয়ে হোটেলে ফিরে আসেন। 6 নম্বর, 4:40 সময় তার স্ত্রী বিনতা দেবী ফিরে আসেন ও ফিরে তার খুড়শ্বশুরের সঙ্গে দেখা করেন। 7 নম্বর, 4:50 সময় বিনতা দেবী তার স্বামীর ঘরে যান। 8 নম্বর, 5:10 সময় অধীরবাবু বেরিয়ে ফিরে আসেন। 9 নম্বর, 5:40 সময় বারিনবাবু, যতীনবাবু ও সমরবাবু ফিরে আসেন। 10 নম্বর, 5:50 সময় সমীরবাবু ফিরে আসেন। 11 নম্বর, 6টার সময় ডক্টর প্রতিমা গাঙ্গুলি ফিরে আসেন। 12 নম্বর, 6:30 সময় বৃদ্ধ গগনেন্দ্রনাথকে চা খেতে ডাকবার জন্য গিয়ে দেখে তিনি মৃত। কিরিটি বলতে লাগলো, উপরিক্ত সময়ের তালিকা বিচার করলে দেখা যাচ্ছে 3:05 সময় সমীরবাবু অন্য ভাইদের সঙ্গে হোটেল থেকে বেড়াতে বের হন। গগনবাবু তখন বেঁচে ছিলেন। বেড়াতে গিয়ে সমীরবাবু ও প্রতিমা গাঙ্গুলির সঙ্গে কথাবার্তা হয়। প্রতিমা দেবীর সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ এক সময় তার কাছ থেকে বিদায় নিয়ে হোটেলের দিকে ফিরে আসেন। তার কথা মতো 5:50 সময় হোটেলে এসে ঢোকেন। তিনি হোটেলে এসে তার কাকার সঙ্গে দেখা করেন ও কথাবার্তা বলেন। তারপর নিজের ঘরে চলে যান ও 6টার সময় সকলের সঙ্গে চা খেতে খাবার ঘরে আসেন। তিনি তার জবানবন্দিতে বলেছেন 5:50 সময়ও নাকি তার কাকা বেঁচে ছিলেন, কিন্তু পরের একটা ব্যাপারে বোঝা যাচ্ছে স্পষ্টই যে তার কথা ঠিক নয় বা বিশ্বাসযোগ্য নয়। 6:30 সময় গগনবাবুকে চা পান করতে ডাকতে গিয়ে ভৃত্য তাকে মৃত অবস্থায় পায়। ডক্টর প্রতিমা গাঙ্গুলি নিজে একজন ডাক্তার। তিনি বলেছেন তার ডাক্তারি বিদ্যা অনুযায়ী গগনেন্দ্রনাথের মৃত্যু যখন তাকে মৃত বলে আবিষ্কার করা হয় তারও 1 ঘন্টা আগে ঘটেছে। তাহলে দেখা যাচ্ছে ডক্টর গাঙ্গুলি ও সমীরবাবুর কথা যদি সত্যি বলে মেনে নিই, তবে একজনের স্টেটমেন্ট অন্যজনের স্টেটমেন্টের সঙ্গে আদপেই মিলছে না। যদি মেনে নিই যে ডক্টর গাঙ্গুলি ঠিক বুঝতে পারেননি, সহসা এমন সময় কিরিটিকে বাধা দিয়ে প্রতিমা বলে উঠল, না মিস্টার রায়, আমি আপনাকে আগেও বলেছি, এখনো বলছি, ভুল আমার হয়নি। তাছাড়া অত সহজে আমি ভুল করি না। কিরিটি বললে, বেশ, তাই যদি মেনে নিই তবে এই ধরনের কনফ্লিক্টিং স্টেটমেন্ট থেকে দুটো কনক্লুশন আমরা করতে পারি। হয় ডক্টর গাঙ্গুলি অথবা সমীরবাবু দুজনের একজন ইচ্ছা করে মিথ্যা কথা বলছেন। প্রতিমা কি যেন বলতে যাচ্ছিল, কিরিটি তাকে বাধা দিয়ে বলতে লাগলো, কিন্তু ধরে নিই যদি সমীরবাবুই এক্ষেত্রে মিথ্যা কথা বলছেন, দেখা যাক কেন তিনি মিথ্যা কথা বলছেন, তার এ ধরনের মিথ্যা বলবার গোপন উদ্দেশ্য আছে কিনা। ধরে নেওয়া গেল ডক্টর গাঙ্গুলির কথাই সত্য, তার ভুল হয়নি বা তিনি ইচ্ছা করে মিথ্যা কথা বলছেন না। সমীরবাবু হোটেলে ফিরে এসে কাকার সঙ্গে যখন দেখা করেন তার আগেই তার কাকা মারা গেছেন, অর্থাৎ তিনি গিয়ে তার কাকাকে মৃত অবস্থায় দেখতে পান। এবং ধরে নিই যদি সত্যিই তাই হয়েই থাকে, তবে সেই অবস্থায় তার পক্ষে তখন কি করা সম্ভব? হয় তিনি ঘাবড়ে গিয়ে সাহায্যের জন্য সকলকে ডাকাডাকি শুরু করতে পারেন, অথবা ধীরভাবে তখনই গিয়ে সকলকে ব্যাপারটা জানান কি হয়েছে, অথবা এমন হতে পারে ঘটনার আকস্মিকতায় তিনি প্রথমে একেবারে স্তম্ভিত হয়ে যান, তারপর কোনো কিছু ভেবে কাউকে ও বিষয়ে কোনো কথা না বলাই শ্রেয় বিবেচনা করে নিঃশব্দে সে স্থান ত্যাগ করে সরে পড়াই বুদ্ধিমানের কাজ বিবেচনা করেন। কি বলেন আপনি সমীরবাবু, তাই নাকি? সমীরবাবু বাধা দিয়ে বললেন,
ব্যাপারটা তাহলে একেবারে হাস্যকর বা ছেলে মানুষের মতো দাঁড়ায় নাকি? তাহলে বলতে হয়, কিরিটি বললে, ডক্টর গাঙ্গুলি হঠাৎ ঘটনার আকস্মিকতায় ঘাবড়ে গিয়ে গগনেন্দ্রনাথের মৃত্যু সময় সম্বন্ধে ভুল করেছেন। কিন্তু তার আগে আমরা ভাবব এ ধরনের ব্যবহার করা আপনার পক্ষে তখন সম্ভব ছিল কিনা। কেননা তাতে এও প্রমাণ হয় যে আপনি নির্দোষ। কেননা আপনি যখন আপনার কাকার সঙ্গে দেখা করতে যান তিনি তখন মৃত। বেশ, এখন ধরা যাক তাই যদি ঘটে থাকে এবং সত্যিই সমীরবাবু নির্দোষ হন, তবে তার ওই দিনের ওই অদ্ভুত ব্যবহারের একটা মীমাংসায় আমরা আসতে পারি কিনা। এই মীমাংসা সহজেই হয় যদি তাকে নির্দোষ ধরে নেওয়া হয়, সেই সঙ্গে তার সেই রাত্রের কথাগুলো যা তিনি তার ভাইকে বলেছিলেন তার কাকার সম্পর্কে, সেটাও মনে রাখতে হবে আমাদের। তিনি হোটেলে ফিরে এসে কাকার সঙ্গে দেখা করতে গিয়ে যখন দেখলেন তার কাকা মৃত, তার দোষী মন ও দোষী স্মৃতিতে সহজেই একটা সম্ভাবনা জেগে ওঠা স্বাভাবিক যে তাদের সেই রাত্রের পরিকল্পনা শেষ পর্যন্ত সত্য হয়ে দাঁড়িয়েছে। কিন্তু তার দ্বারা হয়নি, অর্থাৎ তিনি যখন সে পরিকল্পনাকে কার্যে পরিণত করেননি তখন নিশ্চয়ই তার সঙ্গী করেছে। ফলে প্রথমেই হয়তো তার ছোট ভাই অধীরের কথা মনে পড়ল, কেননা তারা দুজনেই এই কল্পনা করেছিলেন। সহসা এমন সময় সমীর উত্তেজিতভাবে বলে উঠল, না না, কখনো না, একেবারে মিথ্যা কথা। কিন্তু সমীরবাবুর প্রতিবন্ধকে কোনরূপ কান না দিয়েই কিরিটি বলে যেতে লাগলো, বেশ, তাই যদি হয় তাহলে এখন দেখা যাক অধীরবাবুর দ্বারা তার কাকাকে খুন করা সম্ভব কিনা। অধীরবাবুর বিরুদ্ধে প্রমাণ কি? তারও মানসিক অবস্থা তার মেজদা সমীরবাবুর মতোই ছিল এবং দু ভাই কতকটা একই মনোবৃত্তির, কেননা তার সঙ্গেই সে রাত্রে সমীরবাবু তাদের কাকাকে খুন করার পরিকল্পনা করেছিলেন। অধীরবাবু 5:10 সময় হোটেলে ফিরে আসেন। তিনিও বলেছেন তিনি ফিরে এসেই সোজা প্রথমে তার কাকার সঙ্গে দেখা করতে যান এবং তিনিও নাকি তার কাকার সঙ্গে কথা বলেছিলেন, অথচ সেই সময় কেউই তাকে তার কাকার সঙ্গে কথা বলতে দেখেননি, অর্থাৎ কেউ তার উক্তির সাক্ষী নেই। এক্ষেত্রে অধীরবাবুর চমৎকার একটা অ্যালিবাই আছে। কেউ তখন সেখানে ছিল না। বারিনবাবু, যতীনবাবু ও সমরবাবু বাইরে চলে গেছেন। ওদের সকলের মুভমেন্টের সময় তালিকা থেকেই তা প্রমাণিত হয়। তাই যদি হয় এবং তার ওই অ্যালিবাই প্রমাণিত না হয়, তবে অধীরবাবুর পক্ষে এক্ষেত্রে তার কাকাকে খুন করা এতটুকুও অসম্ভব বা আশ্চর্যজনক নয়। অধীর কিরিটির দিকে সহসা চোখ তুলে চাইল। কি একটা করুণ মিনতি, কি দারুণ অবসন্নতায় ভরা তার দু চোখের দৃষ্টি। কিরিটি আবার বলতে লাগলো, আরো একটা কথা, যেদিন গগনেন্দ্রবাবু খুন হন তারপর দিন সকালে অধীরবাবুকে কেউ তার জানালা দিয়ে কোনো একটা বস্তু বাড়ির পিছনের দিকে ফেলে দিতে দেখেছিলেন এবং সেটা হচ্ছে একটা হাইপোডার্মিক সিরিঞ্জ। সহসা এমন সময় ডক্টর চক্রবর্তী বলে উঠল, কিন্তু আমিও পরদিন সকালে আমার হারিয়ে যাওয়া সিরিঞ্জটা আমার ঔষধের ব্যাগের উপরেই পাই। কিরিটি বললে, হ্যাঁ হ্যাঁ, আপনি আপনার সিরিঞ্জটা পেয়েছিলেন বটে, কিন্তু এটা আর একটা সিরিঞ্জ। এ বিষয়ে আপনার মতামত কি অধীরবাবু? অধীর জবাব দিলে, সেটা আমার নিজস্ব সিরিঞ্জ ছিল। তাহলে আপনি স্বীকার করছেন যে আপনি সেদিন সকালে সেই সিরিঞ্জটা জানালা দিয়ে ফেলে দিয়েছিলেন? হ্যাঁ, নিশ্চয়ই, কেন স্বীকার করব না। সহসা এমন সময় বিনতা অধীরকে বাধা দিয়ে প্রবলভাবে বলে উঠল, অধীর, অধীর, এ তুমি কি বলছো ভাই? কিছুই তো আমি বুঝতে পারছি না। বিস্মিত ও রাগান্বিতভাবে অধীর তার বৌদির দিকে ফিরে তাকালো। এতে আশ্চর্য হবার বা না বুঝবার তো কিছুই নেই বৌদি। পুরাতন একটা সিরিঞ্জ আমার এক ডাক্তার বন্ধু আমাকে এক সময় দিয়েছিলেন, সেটা সেদিন সকালে ফেলে দিয়েছি, কিন্তু আমি কাকাকে খুনও করিনি বা বিষও দিইনি। এমন সময় প্রতিমা বলে উঠল, আমি সিরিঞ্জটা কয়েকদিন আগে অধীরবাবুকে দিয়েছিলাম। আশ্চর্য, সব গোলমাল হয়ে যাচ্ছে সিরিঞ্জের ব্যাপারটা। তবু মনে হচ্ছে, কিরিটি বলতে লাগলো, এর একটা মীমাংসাও যেন খুঁজে পাচ্ছি। দুটো সিরিঞ্জও পাওয়া গেছে এবং তা থেকে দুটো ব্যাপার আমাদের চোখের সামনে ফুটে উঠেছে। প্রথমটায় অধীরবাবুকে দোষী প্রমাণ করতে পারলে হয়তো সমীরবাবুর নির্দোষিতা প্রমাণ হয়ে যায়, কিন্তু সব দিক ভালো করে দেখে শুনে আমাদের সুবিচারই করতে হবে। দেখা যাক অধীরবাবু যদি নির্দোষ হন তবে কিভাবে ব্যাপারটা ঘটতে পারে। তিনি হোটেলে ফিরে এলেন।
তিনি তার কাকার সঙ্গে দেখা করতে গিয়ে দেখলেন তিনি মৃত। তার তখন মনে হতে পারে যে হয়তো তার মেজদাই কাকাকে খুন করেছেন, কেননা তারা দুজনে মাত্র কয়েকদিন আগে এক রাত্রে তাদের কাকাকে এ পৃথিবী থেকে সরাবার কল্পনা করছিলেন। ফলে ওই কথাটা সহসা মনে উদয় হওয়ায় হয়তো ভেবাচাকা খেয়ে গেলেন। কি করবেন, কি ওই সময় করা উচিত, এইসব নানা সাত পাঁচ ভেবে হয়তো শেষে তিনি ওই সময় কোনো কিছু না প্রকাশ করায় সব দিক থেকে বুদ্ধিমানের কাজ বিবেচনা করে সরে পড়েন। এবং এর কিছুক্ষণ বাদে সমীরবাবু ফিরে এসে কাকার সঙ্গে কথা বলতে গিয়ে যখন জানতে পারলেন যে তার কাকা মৃত, তখন তিনিও ওই এক কারণেই কিছু প্রকাশ না করে চুপ করে সরে পড়লেন। এদিকে হয়তো অধীরবাবু ঘরে ঢুকেই তার ঘরে সিরিঞ্জটা দেখতে পান এবং সাত পাঁচ ভেবে সেটা সঙ্গে সঙ্গে লুকিয়ে ফেলেন। পরের দিন সকালে সেটা বাড়ির পিছন দিকে ফেলে দেন, কেননা হয়তো তার সন্দেহ হয়েছিল তার মেজদাই এ সিরিঞ্জ দিয়ে কাকাকে বিষ প্রয়োগে হত্যা করেছেন। এছাড়া আরও একটা দিক দিয়ে মনে হয় অধীরবাবু নির্দোষ। তিনি আমাকে তার একটু আগে দৃঢ়ভাবে বলেছিলেন যে তিনি দোষী নন, কিন্তু এমন কথা বলেননি যে তাঁরা দোষী নন, কেননা তাঁর মনে মেজদার প্রতি দৃঢ় সন্দেহ ছিল। কিন্তু আমার কানে ওই তিনি ও তাঁরার পার্থক্যটা এড়ায়নি। এর থেকেই হয়তো অধীরবাবুর নির্দোষিতা প্রমাণ হতে পারে। ঘরের প্রত্যেকটি প্রাণী যেন মন্ত্রমুগ্ধের মতো কিরিটির কথা শুনছে, কারো মুখে টু শব্দটি পর্যন্ত নেই। কিরিটি একটুখানি থেমে একটা নতুন সিগারেট ধরিয়ে মৃদু একটা টান দিল ও এক গাল ধোঁয়া ছেড়ে আবার বলতে শুরু করলো, আচ্ছা, এবারে সমীরবাবু নির্দোষ কিনা বিচার করে দেখা যাক। ধরা যাক অধীরবাবুর কথাই সত্যি, গগনেন্দ্রনাথ 5:30 সময় বেঁচেই ছিলেন। তাই যদি হয় তবে কিভাবে সমীরবাবু দোষী হতে পারেন? আমরা ধরে নিতে পারি 5:55 সময় তখন তিনি বেরিয়ে হোটেলে ফিরে আসেন। 5:55 সময় যখন তিনি বেরিয়ে হোটেলে ফিরে আসেন, তখন তার কাকার সঙ্গে গিয়ে কথা বলেন। সেই সময় তাকে তিনি খুন করেন। সে সময় আশেপাশে লোক ছিল বটে, কিন্তু শীতের সন্ধ্যা ঘনিয়ে আসছে। সেই স্বল্পালোকে অন্যের অজান্তে তার পক্ষে তার কাকাকে খুন করাটা এমন কিছু কষ্টসাধ্য বা আশ্চর্যজনক ব্যাপার নয়। কিন্তু তাহলেও ডক্টর প্রতিমা গাঙ্গুলির কথা মিথ্যে হয়ে যায় যে তার মতে গগনেন্দ্রনাথের দেহ পরীক্ষা করবার অন্তত 1 ঘন্টা আগে মৃত্যু হয়েছে। প্রতিমা দেবী বাধা দিয়ে বলে উঠল, আমার ধারণা নির্ভুল। কিরিটি বলতে লাগলো, আরও একটা সম্ভাবনা এক্ষেত্রে আছে। ডক্টর প্রতিমা গাঙ্গুলি সমীরবাবুর ফিরবার কিছু পরেই হোটেলে ফিরে আসেন। যদি সমীরবাবুর কথা মতো সে সময় তার কাকা বেঁচেই থেকে থাকেন, তাহলে আমাদের ধরতে হবে ডক্টর প্রতিমা গাঙ্গুলি নিশ্চয়ই গগনবাবুকে খুন করেছেন। তিনি জানতেন গগনবাবু অসুস্থ, মানসিক বিকৃতি তার ঘটেছে। সমাজেরও, বিশেষ করে এদের ফ্যামিলির পক্ষে তিনি মূর্তিমান অমঙ্গল ও অশান্তি, এবং সেই সঙ্গে সেই অত্যাচারিতদের দেখে এদের জন্য তার মনে একটা অনুকম্পাও জেগেছিল। হয়তো সেই কারণেই এদের বাঁচাতে নিজ হাতে গগনেন্দ্রনাথকে খুন করেছে। সহসা ডক্টর প্রতিমা গাঙ্গুলি বাধা দিয়ে বলে উঠল, না, আমি খুন করিনি। কিন্তু মনে পড়ে কি প্রতিমা দেবী, আপনি একদিন ডক্টর চক্রবর্তীকে বলেছিলেন ওই শয়তান বুড়োকে খুন করা উচিত। ওই শয়তানকে খুন করতে পারলে এখন হয়তো ওদের বাঁচবার আশা আছে। 10 জনের মঙ্গলের কাছে 1 জনের মৃত্যু, সে তো বড় বেশি কথা নয়। প্রতিমা বললে, হ্যাঁ, এ কথা একদিন কথায় কথায় ডক্টর চক্রবর্তীকে বলেছিলাম বটে, কিন্তু আমি প্রতিজ্ঞা করে বলতে পারি এই শয়তান দুর্দান্ত অত্যাচারী বিকৃত মস্তিষ্ক লোকটাকে যতই আমি ঘৃণা করি না কেন, তাকে সত্যি সত্যি খুন করব এমন কথা স্বপ্নেও আমি কোনোদিন ভাবিনি। না, তাকে খুন করা দূরে থাক, তাকে মরবার পর ছাড়া স্পর্শ পর্যন্ত করিনি। কিরিটি গম্ভীরভাবে বললে, তাহলে বাধ্য হয়ে আমাকে বলতে হয় ডাক্তার যে আপনি না হয় সমীরবাবু, আপনাদের মধ্যে একজন নিশ্চয়ই মিথ্যে কথা বলছেন। এবারে সমীর সহসা চিৎকার করে বলে উঠল, আপনারই জিত হলো মিস্টার রায়। সত্যি আমি মিথ্যা কথা বলেছি। আমি যখন বেরিয়ে ফিরি কাকার সঙ্গে দেখা করতে যাই, তখন তিনি মৃত্যু। আমি অত্যন্ত ভ্যাবাচাকা খেয়ে যাই ঘটনার আকস্মিকতায়। কি করব প্রথমটা বুঝে উঠতে পারি না, সব গোলমাল হয়ে যায়।
আমি তাকে বলতে যাচ্ছিলাম তার নাগপাশের অধীনে আর আমি থাকবো না, আমি চলে যাব। আজ থেকে আর আমি এ বাড়িতে থাকবো না, আমি মুক্ত, আমি স্বাধীন। রাস্তায় রাস্তায় আমি ভিক্ষা করে খাবো, তবু তোমার মতো শয়তানের কৃপা প্রার্থী হয়ে এই কয়েকখানায় আর আমি বাঁচতে চাই না। কিন্তু গিয়ে দেখলাম তখন তিনি মৃত, তার শরীর বরফের মতো ঠান্ডা, প্রাণহীন। আমার মনে ঠিক সেই কথাই জেগেছিল যা একটু আগে আপনি অধীর সম্পর্কে বলেছিলেন, যে অধীর হয়তো শেষে কাকাকে খুন করেছে। এবং আমি কাকার ডান হাতের উপরে এক বিন্দু রক্ত দেখেছিলাম। তাকে মনে হয়েছিল যে তাকে কোনো কিছু ইঞ্জেকশন করা হয়েছে। কিরিটি সহসা বলে উঠল, এই একটা পয়েন্ট যাতে আমি স্থির নিশ্চিত হতে পারিনি যে কিভাবে আপনি আপনার কাকার প্রাণ নেবার সংকল্প করেছিলেন। তবে একটু ধারণা করেছিলাম যে আপনার কল্পনার সঙ্গে সিরিঞ্জের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। আমাকে যদি বিশ্বাস করেন তবে বাকিটা বলুন। সবই বলবো মিস্টার রায়। একটা ইংরেজি বইতে পড়েছিলাম একজনকে ইঞ্জেকশন করে বিষ প্রয়োগে হত্যা করেছিল। সেই থেকেই ওইভাবেই খুন করবার একটা দুষ্ট চিন্তা সর্বদা আমার মাথায় ঘুরত। এখন বোঝা যাচ্ছে ওই জন্যই আপনি শেষ পর্যন্ত একটা সিরিঞ্জ কিনেছিলেন। না, কিনিনি, বৌদির বাক্স থেকে সেটা চুরি করে নিয়েছিলাম। সহসা বিনতা দেবী যেন লজ্জায় লাল হয়ে উঠে বলল, কিন্তু আমি সে কথা জানতাম না। কিরিটি বললে, এতক্ষণে দুটো সিরিঞ্জের রহস্য উদ্ঘাটিত হলো, যেটা বিনতা দেবীর ছিল। সমীরবাবু সেটা চুরি করলেন। পরে অধীরবাবু সমীরবাবুর ঘরে সেটা পেয়ে সন্দেহবশে মেজদাকে বাঁচাবার জন্য বাড়ির পিছনে ফেলে দিলেন। বেশ, তাহলে আমাদের সময় তালিকাটি পুনর্বিচার করে দেখা যাক। 3:05 সময় সমীরবাবু, সমরবাবু ও রণধীরবাবু সব বেড়াতে বের হন। 3:15 সময় ডক্টর চক্রবর্তী ও ডক্টর প্রতিমা গাঙ্গুলি বেড়াতে বের হন। 4:15 সময় বারিনবাবু ও যতীনবাবু বেরিয়ে যান। 4:20 সময় জ্বরে কাঁপতে কাঁপতে ডক্টর চক্রবর্তী ফিরে আসেন। 4:35 সময় রণধীরবাবু ফিরে আসেন। 4:40 সময় বিনতা দেবী ফিরে এসে গগনেন্দ্রনাথের সঙ্গে দেখা করতে যান এবং তার সঙ্গে কথা বলে স্বামীর ঘরে যান প্রায় 4:50 সময়। 5:10 সময় অধীরবাবু ফিরে আসেন। 5:40 সময় বারিনবাবু ও যতীনবাবু ফিরে আসেন। 5:50 সময় সমীরবাবু ফিরে আসেন। 6টার সময় ডক্টর প্রতিমা গাঙ্গুলি ফিরে আসেন। 6:30 সময় গগনেন্দ্রনাথ মৃত আবিষ্কৃত হন। এই সময় তালিকা সূক্ষ্মভাবে পর্যালোচনা করলে দেখা যাচ্ছে 4:50 সময় বিনতা দেবী যখন ফিরে এসে তার খুড়শ্বশুরের সঙ্গে কথা বলে রণধীরবাবুর ঘরে চলে যান ও 5:10 সময় যখন অধীরবাবু ফিরে আসেন, এই যে 20 মিনিট সময়, তার মধ্যে গগনেন্দ্রনাথ খুন হয়েছে। এখন মনে হচ্ছে ওই 20 মিনিট সময়ের মধ্যে কে তাকে খুন করতে পারে। ওই সময় ডক্টর গাঙ্গুলি ও সমীরবাবু দুজনে এক জায়গা ছিলেন। যতীনবাবুর, যার গগনেন্দ্রনাথকে খুন করবার মতো কোনো সঙ্গত কারণই থাকতে পারে না। একটা অ্যালিবাই আছে বটে, তিনি বারিনবাবু ও সমরবাবু একসঙ্গে ছিলেন। রণধীরবাবু ও তার স্ত্রী বিনতা দেবী পাশের ঘরেই ছিলেন। ওই সময় ডক্টর অমিয় চক্রবর্তী তার ঘরে একা একা শুয়ে জ্বরে গোঙাচ্ছেন। হোটেলে নিচের তলায় আর কেউই প্রায় ছিল না। ওই সময় কাউকে খুন করবার অপূর্ব সুযোগ হতে পারে। এমনকি কেউ হোটেলের নিচের তলায় ওই সময় ছিল যে গগনেন্দ্রনাথকে খুন করতে পারে। বলতে বলতে কিরিটি আর চোখে একটিবার অদূরে উপবিষ্ট কিশোরের দিকে তাকালো। তারপর আবার বলতে লাগলো, একজন সে সময় সেখানে ছিল, সে হচ্ছে কিশোর। কিশোর সেদিন বিকেল থেকে সন্ধ্যে পর্যন্ত আগাগোড়া হোটেলে নিজের ঘরেই ছিল, হোটেলের বাইরে যায়নি। এ কথাও ঠিক যে বেলা 3টে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কিশোর তার নিজের ঘরে ছিল না, তার প্রমাণ পেয়েছি। কিশোর তার জবানবন্দিতে একটা বিশেষ কথা বলেছিল। ডক্টর চক্রবর্তী নাকি জ্বরের ঘরে তার নাম ধরে রাখছিলেন, কিন্তু কিশোর যে ঘরে থাকে সেখান থেকে ডক্টর চক্রবর্তীর ঘর দূরে। জ্বরের ঘরে সেখান থেকে ডাকলেও সে ডাক শোনা যেতে পারে না। তাছাড়া ডক্টর চক্রবর্তীও জ্বরের ঘরে কিশোরকে নাকি স্বপ্নে দেখেছিলেন, কিন্তু আসলে ডাক্তারের সেটা স্বপ্ন নয়। কিশোরকে সশরীরেই তার ঘরে সেদিন দেখেছিলেন, তার শয্যার পাশে। তিনি মনে করেছিলেন ওটা তার স্বপ্ন বা জ্বর বিকাশ।
আসলে সত্যি সত্যি কিশোর সে সময় ডক্টর চক্রবর্তীর ঘরে গিয়েছিল। এমনও তো হতে পারে কিশোর সেই সময় তার কাকাকে খুন করে ডাক্তারের ঘরে সিরিঞ্জটা রাখতে গিয়েছিল। কিশোর মুখ তুলে কিরিটির দিকে তাকালো। তার মাথার তৈলহীন রুক্ষ এলোমেলো চুলগুলি মুখের চারপাশে ও ঘাড়ের উপর এসে ঝাঁপিয়ে পড়ছে। বড় বড় সুন্দর টানা টানা দুটি চক্ষু। সে চোখের দৃষ্টিতে কোনো ভাব নেই, যেন সহজ, অসহায়, উদাস, ব্যথায় ক্লান্ত, অশ্রু আবিল। এমন সময় ডক্টর চক্রবর্তী বলে উঠল, আশ্চর্য! কিন্তু মনোবিজ্ঞানের দিক দিয়ে এটা কি একেবারেই অসম্ভব ডক্টর চক্রবর্তী? কিরিটি প্রশ্ন করলেন। কিন্তু তাদের বাধা দিয়ে বিনতা দেবী যেন এক প্রকার চিৎকার করেই বলল, না না, এ অসম্ভব, এ অসম্ভব, এ হতেই পারে না। কেন হতে পারে না বিনতা দেবী? তীক্ষ্ণ ধারালো সপ্রশ্ন দৃষ্টিতে কিরিটি বিনতা দেবীর দিকে তাকালো। সাপের দৃষ্টির মতো সম্মোহন সে দৃষ্টিতে, যেন অন্তর্ভেদী ধারালো তীক্ষ্ণ আলোর রশ্মির মতো অনুসন্ধান। বিনতার অন্তঃস্থল পর্যন্ত ভেদ করেছে। বিনতা বললে, হ্যাঁ অসম্ভব। এ শুধু অবিশ্বাস্যই নয়, এ আপনার বাতুলতা। কিশোর চেয়ারটার উপরে একটু নড়ে চড়ে বসল। তার ভাবলেশহীন পাথরের মতো খোদাই করা মুখের উপর যেন সহসা একটা চাপা কৌতূহলের আভাস স্ফুরিত হচ্ছে। কিরিটি একবার মাত্র তীব্র দৃষ্টিতে বিনতা দেবীর দিকে তাকিয়ে আবার বলতে লাগলো, আপনি একজন সত্যিকারের বুদ্ধিমতী মহিলা বিনতা দেবী। আপনার বুদ্ধির প্রশংসা কিরিটি রায়ও করছে। আপনি কি বলতে চান মিস্টার রায়? তীক্ষ্ণ স্বরে বিনতা দেবী প্রশ্ন করল। আমি শুধু এইটুকুই বলতে চাই বিনতা দেবী যে এতক্ষণে সত্যি আমি বুঝতে পেরেছি তীক্ষ্ণ ধারালো বুদ্ধির একটা চমৎকার মুখোশ আসল সত্যিকারের রূপটাকে ঢেকে রেখেছে। সত্যিই আপনি প্রশংসার যোগ্য। বাংলাদেশের সাধারণ ঘরোয়া মেয়েদের মধ্যে এতখানি বুদ্ধির প্রাচুর্য ইতিপূর্বে আমার চোখে আর পড়েছে কিনা বলতে পারি না। কুণ্ঠায় ও লজ্জায় বিনতা দেবীর দৃষ্টি নত হয়ে গেল। কিরিটি বলতে লাগলো, লজ্জিত হবেন না মিসেস মল্লিক। তোষামত বা চাটুকার্য আমার পেশা নয়। এবারের অদ্ভুত জীবনধারার সঙ্গে আপনি আপনার নিজস্ব গড়ে ওঠা জীবনধারাকে অতি কৌশলের সঙ্গে যেন খাপ খাইয়ে নিয়েছিলেন। বাইরে আপনি আপনার খুড়শ্বশুরের সঙ্গে মিষ্টি ব্যবহার করতেন, তার মতেই মত দিয়ে চলতেন, কিন্তু ভিতরে ভিতরে আপনি তাকে সমস্ত অন্তর দিয়েই ঘৃণা করতেন। তার সমগ্র কাজ ও ব্যবহারকে অন্যায় অবিচার বলে অবজ্ঞা করতেন। কিছুদিন থেকে আপনি ভাবছিলেন এবং আপনার স্বামীকে নিয়ে এ বাড়ি ত্যাগ করে চলে যাওয়ার জন্য উত্তেজিত করছিলেন। আপনি ভেবেছিলেন তা যদি পারেন তবেই নিশ্চিন্ত হতে পারবেন। কিন্তু দীর্ঘকাল ধরে তিল তিল করে যে নাগপাশের বন্ধনে আপনার স্বামী বাধা পড়েছিলেন, তার প্রভাবকে অস্বীকার করবার মতো মনের শক্তি আর আপনার স্বামীর ছিল না। অনেক চেষ্টাতেও যখন আপনি আপনার স্বামীকে আপনার মতে আনতে সক্ষম হলেন না, তখন অতি অদ্ভুত উপায়ে আপনার স্বামীর ঘুমিয়ে পড়া মনকে জাগিয়ে তুলবার জন্য আঘাত হানবার কল্পনা করলেন। তাকে ভয় দেখালেন আপনি এ বাড়ি ছেড়ে চলে যাবেন, স্বাধীনভাবে জীবিকা অর্জন করবেন। আপনি সত্যিই আপনার স্বামীকে ভালোবাসেন, এটা আপনার স্বামীকে মাত্র ভয় দেখানোর উপায় ভেবেছিলেন। এ কথা শুনলে যদি আপনার স্বামী শেষ পর্যন্ত ফিরে দাঁড়ান, এবং হয়েছিল তাই। আপনার কথায় সত্যি এতদিন পরে রণধীর বাবুর ঘুমিয়ে পড়া পৌরুষের গোড়ায় আঘাত লাগলো। এতদিনকার কাকুতি মিনতি যা করতে পারেনি, এক কথায় সেটা সম্ভব হলো। এমনি হয়, কখন কি সামান্য ঘটনা হতে যে মানুষের মনের মূলটা পর্যন্ত নড়ে ওঠে, চিরদিনকার যুক্তি শিথিল হয়ে আসে, কেউ তা বলতে পারে না। রণধীর বাবুর মনের ঘোড়াতেও ঝড় উঠল। তিনি হয়তো ভাবলেন, যার জন্য এত দুঃখ এত কষ্ট তাকে শেষ করে ফেলতে পারলেই সব আপদের শাস্তি হয়। তাই হয়তো তিনি শেষ পর্যন্ত। বিনতা প্রবলভাবে বাধা দিল, না না, এই আপনার ভুল কিরিটি বাবু। আপনি ভেবেছেন আমার স্বামীকে আমি সেদিন ওই কথা বলবার পর আমার স্বামী খুব রেগে বা চঞ্চল হয়ে উঠেছিলেন, কিন্তু আসলে তা তিনি হননি। তাছাড়া আমি সেদিন বিকালে বেড়াতে গিয়ে আমার খুড়শ্বশুরের সঙ্গে দেখা করে সোজা আমার স্বামীর ঘরে গিয়ে প্রবেশ করি, এবং চা খেতে যাওয়ার আগে পর্যন্ত আমরা দুজনে সে ঘরে বসে গল্প করেছি। তার মৃত্যুর জন্য আমি হয়তো বা দায়ী হতে পারি, অর্থাৎ আমার শ্বশুরকে আমার মনের অভিসন্ধির কথা বলে তার দুর্বল শরীরে আঘাত দিতে পারি। হয়তো সে আঘাতের ফলে তার হঠাৎ মৃত্যু হওয়াটা অস্বাভাবিক কিছু নয়, এবং সত্যি যদি তাই হয়ে থাকে তাহলেও আমার বিরুদ্ধে আপনার কোনো প্রমাণই নেই মিস্টার রায়। কিরিটি গম্ভীর স্বরে বললে, আছে বই কি। আমার সময় তালিকায় 12 নম্বর পয়েন্টটা বিবেচনা করে দেখুন।
6:30টার সময় যখন চা খেতে সকলে খাবার ঘরে গেছেন, গগনেন্দ্রনাথকে চা পান করতে ডাকবার জন্য ভৃত্যকে তার কাছে পাঠানো হয়েছিল। সমীর বললে, আপনার কথাটা ঠিক বুঝলাম না মিস্টার রায়। অধীরও সঙ্গে সঙ্গে বলল, আমিও বুঝলাম না। কিরিটি জবাব দিলে, ও বুঝতে পারছেন না না? গগনেন্দ্রনাথকে ডাকতে একজন ভৃত্যকে পাঠানো হয়েছিল কেন? চিরদিন আপনারা ভাইরা একজনের মধ্যে যে কেউ বা বিনত দেবী তাকে চা পান করবার বা খাবার সময় ডাকতে যেতেন, কেননা সেটাই আপনাদের কাকা বেশি পছন্দ করতেন। কাকাকে ডাকতে যাওয়া আপনারা আপনাদের একটা কর্তব্য বলেই মেনে নিয়েছিলেন। বিশেষ করে ইদানিং সর্বদাই আপনাদের মধ্যে একজন না একজন তার কাছে কাছে থাকতেন। সমীরবাবু ও বিনত দেবী দুজনেই তাদের জবানবন্দিতে একথা স্বীকার করেছেন। তাই যদি হয় তবে সেদিন সন্ধ্যায় চা পান করবার জন্য আপনাদের মধ্যে কেউ একজন তাকে না ডাকতে গিয়ে ভৃত্যকে পাঠানো হয়েছিল। কেন? এবারই প্রচলিত নিয়মের কেন ব্যতিক্রম হয়েছিল সেদিন সন্ধ্যায়? কেউ আপনারা ডাকতে যাননি, কেননা ঘটনার আকস্মিকতায় আপনারা সকলেই তখন বিমূঢ় ও বিবশ হয়ে গিয়েছিলেন। কি করা উচিত না উচিত এ প্রশ্নটাই আপনাদের প্রত্যেককে তখন বিচলিত করে তুলেছিল। প্রত্যেকেই নিজ নিজ মনে আপনারা ভাবছিলেন, কেন আপনাদের মধ্যে একজন কাকাকে ডাকতে যাচ্ছে না? তার কারণ একটা ভয়ঙ্কর দুঃসংবাদের জন্য মনে মনে আপনারা প্রত্যেকেই তখন অবশভাবে অপেক্ষা করছিলেন। বিনত দেবী জবাব দিলেন, না তা নয়। আমরা প্রত্যেকেই সেদিন ক্লান্ত ও অবসন্ন। অবশ্য স্বীকার করি আমাদেরই একজনের কাউকে ডাকতে যাওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু আমাদের মধ্যে কেউ যায়নি বলেই যে আমাদের মধ্যে কেউ দোষী, এই যুক্তিটা ছেলে মানুষের যুক্তির মতোই মনে হলো না? কিরিটি বললে, হয়তোবা তাই। কিন্তু বিনত দেবী, আপনি বা সমীর বাবুই বেশিরভাগ সময় ও কাজটা করতেন, সে কথা দুজনেই তো আপনারা স্বীকার করেছেন। কিন্তু সেদিন রাত্রে ইচ্ছা করেই আপনি তাকে ডাকতে যাননি। কিন্তু কেন আপনি যাননি জানেন? কিরিটির স্বর সহসা যেন ছুরির ফলার মতো তীক্ষ্ণ ও ধারালো হয়ে উঠল। তার কারণ আপনি তখন জানতেন যে আপনার শ্বশুর মৃত। হ্যাঁ, আপনি জানতেন। গভীর উত্তেজনায় কিরিটির গলার স্বর কাঁপতে লাগলো। বিনত দেবী প্রত্যুত্তরে কি যেন বলতে যাচ্ছিল, কিন্তু কিরিটি তার কথায় ভ্রুক্ষেপ মাত্র না করে বলতে লাগলো, না না, আমি আপনার কোনো কথা বা কোনো যুক্তি মানতে চাই না। শুনুন মিসেস মল্লিক, আমি কিরিটি রায় বলছি। আমাকে চেনবার ও জানবার অবকাশ হয়তো আপনার হয়নি, তাহলে এভাবে নিজেকে লুকোবার এই হাস্যকর প্রয়াস নিশ্চয়ই করতেন না। স্বীকার করি আপনি অত্যন্ত বুদ্ধিমতী মহিলা এবং অনেকের চাইতে ঢের বেশি বুদ্ধি রাখেন, কিন্তু তবু আমার চোখে ধুলো দেবার মতো ক্ষমতা আপনার নেই। অবশ্যই এটা ঠিকই যে বেরিয়ে ফিরে এসে সে সময় আপনি গগনবাবুর সঙ্গে দেখা করেন। সে সময় বারেনবাবু ও যতীনবাবু হোটেলেই ছিলেন এবং তারা আপনাকে গগনবাবুর সঙ্গে কথা বলতেও দেখেছিলেন। তারা শুধু দূর থেকে আপনাকে গগনবাবুর সঙ্গে কথা বলতেই দেখেছিলেন, কিন্তু কি কথা যে আপনি বলছিলেন তা তারা শুনতে পাননি, কেননা এত দূর থেকে সেটা সম্ভব ছিল না। কিন্তু আসলে সে সময় আপনি যে সেখানে কি করছিলেন তার কোনো প্রমাণই আমাদের হাতে নেই। তবু এ বিষয়ে একটা থিওরি আছে বা কল্পনা করেছি। আগেই বলেছি আপনার বুদ্ধি আছে। খুব তাড়াতাড়ি যদি আপনি যে কোনোভাবেই হোক আপনার খুড়শ্বশুরকে এ সংসার থেকে সরাবার ইচ্ছা করতেন, তবে সেটা সহজেই এবং অনেকদিন আগেই করতে পারতেন। একটুখানি বুদ্ধি আর তার সঙ্গে একটুখানি সুযোগের যোগাযোগ। কিন্তু তাড়াতাড়ি কাজটা না শেষ করে হয়তো বিশেষ একটা সুযোগ ও সময়ের অপেক্ষায় ছিলেন। আপনি হয়তো সকালবেলা কোনো এক সুযোগে ডক্টর চক্রবর্তীর ঘরে ঢুকে ডিজিটালিনের শিশিটা ও সিরিঞ্জটা চুরি করে এনেছিলেন। কাউকে খুন করবার মতো ঔষধ বেছে নেওয়া আপনার পক্ষে বিশেষ কষ্টকর ছিল না, কেননা নার্সিং আপনি কিছুদিন শিক্ষা করেছিলেন। ডাক্তারি ঔষধপত্র সম্পর্কে বেশ কিছু জ্ঞান আপনার আছে। আপনি ইচ্ছে করেই ডাক্তারি ব্যাগ থেকে ডিজিটালিনের শিশিটা বেছে নেন। কিন্তু যে ধরনের ঔষধ আপনার শ্বশুর খেতেন, আপনি সিরিঞ্জে ওই ঔষধ ভরে রাখেন ও উত্তেজনার বশে গগনেন্দ্রনাথের শরীরে প্রয়োগ করে তাকে খুন করেন। কিন্তু কাজ হাসিল হয়ে যাওয়ার পর সিরিঞ্জটা আর ডক্টর চক্রবর্তীর ঘরে রাখবার সুযোগ পাননি, কেননা সেই সময় ডক্টর চক্রবর্তী তার ঘরে শুয়ে জ্বরের ঘরে কাঁপছিলেন। আগে থাকতেই সব আপনি প্ল্যান করে রেখেছিলেন।
দূর থেকে বারিনবাবু ও যতীনবাবু গগনেন্দ্রনাথের সঙ্গে আপনাকে কথা বলতে দেখেছেন মাত্র। আপনি অনায়াসেই গগনেন্দ্রনাথের হাতে ইঞ্জেকশন করে বিষ প্রয়োগ করেছিলেন। বুড়ো রোগগ্রস্ত মানুষ বাধা দেবার বা চিৎকার করবারও সুযোগ পাননি হয়তো, এবং বিষ প্রয়োগের সঙ্গে সঙ্গে মৃত্যু ঘটেছিল। কাজ শেষ করে আবার হয়তো কথা বলবার ভান করে বা অভিনয় করে আবার তার পাশে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে যান। দূর থেকে যতীনবাবু ও বারিনবাবু সে সময় আপনাকে দেখতে পান। তারা ভেবেছেন আপনি তার সঙ্গে কথা বলছেন। খুবই স্বাভাবিক। কে আপনাকে এক্ষেত্রে সন্দেহ করতে পারে বলুন? তারপর আপনি সেখান থেকে ফিরে আপনার স্বামীর ঘরে ঢুকে বাকি সময়টা তার সঙ্গে কথাবার্তা বলে কাটান। সেখান থেকে আর অন্য কোথাও যাননি। কাজ হাসিল হয়ে গিয়েছিল, কোথাও আর যাবার তো দরকার ছিল না। আপনি জানতেন কেউ আপনাকে সন্দেহ করতে পারবে না। বহুদিন থেকে গগনেন্দ্রনাথ হার্টের ব্যারামে ভুগছিলেন। সকলেই ভাববেন তিনি হঠাৎ হার্ট ফেল করেই মারা গেছেন। সবই ঠিক ছিল বিনত দেবী, কিন্তু সামান্য একটা কারণের জন্য আপনার সমগ্র প্ল্যান ভেস্তে গেল। আপনি কাজ হাসিল করবার পর সিরিজটা তার আগের জায়গায় রেখে আসবার সুযোগ বা সুবিধা পাননি, কেননা ডক্টর চক্রবর্তী তখন তার ঘরে ছিলেন। যদিও আপনি জানতেন না যে ডক্টর ইতিমধ্যেই তার সিরিজটা যে খোয়া গেছে তা জানতে পেরেছিলেন। বিনোদা দেবী এই একটিমাত্র গলদেই সব ভেস্তে গেল। নচেত চমৎকার একটা পারফেক্ট ক্রাইম হয়েছিল। সহসা যেন ঘরের মধ্যে একটা বজ্রপাত হয়েছে। স্তম্ভিত হতবাক হয়ে সবাই বসে রইল। কারো মুখে টু শব্দটি পর্যন্ত নেই। শ্মশানের মতোই একটা জমাট স্তব্ধতা যেন সমগ্র ঘরখানির মধ্যে থমথম করছে। সবাই যেন বোবা হয়ে গিয়েছে বিস্ময়ে, আতঙ্কে ও ঘটনার আকস্মিকতায়। এমন সময় রণধীর উঠে দাঁড়ালো চেয়ার ছেড়ে এবং প্রতিবাদের সুরে বলল, না না, এ একেবারে মিথ্যে কথা। ও নির্দোষ, সম্পূর্ণ নির্দোষ। ও কিচ্ছুই করেনি। আমার কাকা তার আগেই মারা গিয়েছিলেন। কিরিটির চোখ দুটো সহসা যেন অস্বাভাবিক এক উজ্জ্বলতায় ঝকঝক করে উঠল। মৃদু স্বরে সে বলল, তাহলে শেষ পর্যন্ত আপনিই গগনেন্দ্রনাথকে খুন করেছিলেন বলুন? আবার মুহূর্তের জন্য স্তব্ধতা। রণধীর ততক্ষণে চেয়ারের উপর আবার থপ করে বসে পড়েছে। গভীর উত্তেজনায় তখনও তার সর্বশরীর কাঁপছে। ক্লান্ত ক্লিষ্ট স্বরে কোনো মতে শুধু উচ্চারণ করলে, হ্যাঁ হ্যাঁ, আমি খুন করেছি। কিরিটি প্রশ্ন করলে, আপনি তাহলে ডক্টর চক্রবর্তীর ব্যাগ থেকে সিরিঞ্জ ও ডিজিটালিনের শিশিটা চুরি করেছিলেন? হ্যাঁ। কখন? একটু আগে আপনি তো তা বললেন মিস্টার রায়। কেন আপনি তাকে খুন করলেন সে কথা আমাকে আপনি জিজ্ঞাসা করতে পারেন কি মিস্টার রায়? হ্যাঁ, আমি জিজ্ঞাসাই করছি, বলুন, জবাব দিন। জানেন তো আমার মনের অবস্থা তখন কিরকম হয়েছিল। কিন্তু কেন কেন আমাকে আপনি এই প্রশ্ন করছেন মিস্টার রায়? রণধীরের কণ্ঠ থেকে যেন একটা প্রবল বিরক্তির ঝাঁজ ছড়ে পড়ল। কি হবে আপনাদের এসব জেনে? কিরিটি বললে, অনেক কিছুই হবে রণধীর বাবু। আমি চাই এখনো আপনি যা জানেন তা গোপন না করে খুলে সব বলুন। এখনো সত্যি কথা বলুন। সত্যি কথা বলবো? হ্যাঁ হ্যাঁ, সত্যি কথা বলুন। হা ভগবান, তাই আমি বলবো, কিন্তু জানি না সে কথা বিশ্বাস করবেন কিনা। তবু আমি বলবো। একটা দীর্ঘশ্বাস রণধীরের বুকখানা কাঁপিয়ে বের হয়ে গেল। রণধীর বলতে লাগলো, সেদিন দুপুরে আমার মনের অবস্থা অত্যন্ত আনব্যালেন্সড ছিল। আর এ জীবন সহ্য হচ্ছে না। এ বন্ধন যেন নাগপাশের মতোই আষ্টে পৃষ্ঠে বেঁধেছে। মুক্তি, মুক্তি চাই। এমনিভাবে আর বেশি দিন থাকলে আমি বোধহয় পাগল হয়েই যাব। আমার কেবলই কদিন থেকে মনে হচ্ছিল আমি এ সব কিছুর জন্য দায়ী। আমি সকলের বড়, ছোট ভাইরা সব আমার মুখের দিকেই তাকিয়ে আছে। তাদের অসহায় যন্ত্রণাকাতর মুখের দিকে তাকিয়ে কতদিন আমি ভেবেছি এই শৃঙ্খল আমি ছিঁড়ে ফেলবো। সকলকেই আমি মুক্তি দেব, সকলকেই আবার বাঁচিয়ে তুলব। দিনের পর দিন এক বৃদ্ধ বিকৃত মস্তিষ্কের নিষ্ঠুর খেয়ালের নাকপাশে বন্দী হয়ে জর্জরিত হওয়ার চাইতে বুঝি মৃত্যু ভালো। কি যে যন্ত্রণা আমি ভোগ করেছি তা কেউ জানত না। আপনাকে আমি কি বলবো মিস্টার রায়? কতদিন রাত্রে শিশুর মতোই আমি একা একা শয্যায় শুয়ে বালিশে মুখ বুজে কেঁদেছি। কিশোরের মনের অবস্থা দিন দিন যেভাবে সর্বনাশের পথে এগিয়ে চলছিল সে আর যেন দেখতে পারছিলাম না। আমার সহ্য শক্তি যেন ভেঙে গুঁড়িয়ে যাচ্ছিল।
বাপ মা হারা ছোট ভাইটির সেই অসহায় করুণ মুখখানা যেন আমার হৃদয়ে সেদিন ব্যর্থ অনুশোচনার দাবাগ্নি জ্বালাতো। সাপ যেমন তার চোখের দৃষ্টিতে শিকারকে সম্মোহিত করে রাখে, আমারও হয়েছিল সেই অবস্থা। কাকার উন্মাদ পরিকল্পনা যেন অক্টোপাসের মতো অষ্টবাহুতে আমাকে আঁকড়ে ধরে আমার রক্ত শোষণ করছিল। সমস্ত রাত্রি ধরে কত সংকল্পের পর সংকল্পনা আঁটতাম, কিন্তু সকালবেলা কাকার মুখের দিকে চাইলেই বন্যার মুখে স্রোতের কুটোর মতো সব ভেসে যেত। অহর্নিশি অন্তর ও বাইরের এই দ্বন্দ্ব যেন আমায় পাগল করে তুলেছিল। সামান্য শব্দে কেঁপে উঠতাম, সামান্য উত্তেজনায় আমার বুক কাঁপত। বোঝাতে পারবো না আপনাকে আমার সেই অসহায় অবস্থার কথা। শেষকালে আর স্থির থাকতে পারলাম না। সেদিন বিকালে অনেক সাহস সঞ্চয় করে একটা উত্তেজনার মধ্যেই কাকার কাছে এগিয়ে গেলাম এর একটা শেষ মীমাংসা করতে। সহসা অধীর ও সমী চিৎকার করে উঠল, দাদা, দাদা ভাই! রণধীর তখন পাগলের মতোই হয়ে উঠেছে। সে ভাইদের কথায় প্রবলভাবে চিৎকার করে বলে উঠল, না না, তোরা থাম, তোরা থাম। আজ তোরা আমায় বলতে দে। আজ আমার সকল সংকোচ ভেঙেছে। দীর্ঘ 21 বছরের এই অসহ্য যন্ত্রণা আর পুষে রাখতে পারছি না। হ্যাঁ, শুনুন মিস্টার রায়, তারপর কাকার সামনে গিয়ে কি দেখলাম জানেন? দেখলাম তিনি মৃত। মৃতদেহ সেখানে চেয়ারের উপর বসে আছে। আমি ভ্যাবাচাকা খেয়ে গেলাম। কি করব, কি করা উচিত? চিৎকার করে সকলকে একবার যেন ডাকতে গেলাম, কিন্তু কণ্ঠ দিয়ে আমার কোনো স্বর বের হলো না। তখন আমি ধীরে ধীরে আমার ঘরে ফিরে এসে শুয়ে পড়লাম। কাউকে কোনো কথা বললাম না। আমিও তার হাতে ইঞ্জেকশনের দাগ দেখেছিলাম। আমি জানি কেউ আমার কথা বিশ্বাস করবে না, করতে পারে না, তবু আপনাকে বললাম বলে রণধীর হাঁপাতে লাগলো। ডক্টর চক্রবর্তী বললে, খুব স্বাভাবিক এটা রণধীর বাবু, যা আপনি করেছেন। একেই দীর্ঘদিন ধরে আপনি অন্তরে ও বাইরে উত্তেজিত ছিলেন। আপনার ওই মানসিক অবস্থায় ওভাবে হঠাৎ কাজ করা কিছুই আশ্চর্য নয়, খুব স্বাভাবিক। আপনার তখন মানসিক পক্ষাঘাত হয়েছে। কিরিটি এতক্ষণে বললে, রণধীর বাবু, আপনার এ কথা আমি বিশ্বাস করি, এবং এই জন্যেই বিনতা দেবী গগনেন্দ্রনাথকে মৃত জেনেও সে কথা গোপন করে গেছেন, তাই নাকি? ঠিক তাই। রণধীর বললে, তাই। কিন্তু মিস্টার রায়, সত্যি কি আপনি আমাকে সন্দেহ করেছিলেন? ঠিক তাই নয়, কিরিটি বললে। তবে একবার মনে হয়েছিল আপনার দ্বারা তাকে খুন করা একেবারেই অসম্ভব নয়। তবে, রণধীর বললে, আমাদের মধ্যে যদি কেউই তাকে খুন করে থাকি, তবে কে তাকে খুন করলে? কি সত্যি ঘটেছিল? আসল ব্যাপারটা কি জানতে চান কি? তবে সত্যি সত্যি কি ঘটেছিল? কিরিটি বলতে লাগলো, শুনুন বলছি। সিরিঞ্জ ও ডিজিটালিন ডাক্তার চক্রবর্তীর ব্যাগ থেকে খোয়া গিয়েছিল। গগনেন্দ্রনাথের হাতেও ইঞ্জেকশনের দাগ ছিল। সে আপনারা অনেকেই দেখেছেন ও বিশ্বাস করেন। ময়নাতদন্ত হলেই সে কথা আমরা জানতে পারতাম, কিন্তু আর তার উপায় নেই। আমাদের যখন সন্দেহ হয়েছে, তখন আসল সত্যটা জেনে আমাদের সন্দেহটা মিটিয়ে নেওয়া ভালো। যখন খুনি আমাদের মধ্যে বসে আছে নির্ভয়ে স্বচ্ছন্দ চিত্তে। সমীর বললে, এখনো আপনি বিশ্বাস করেন মিস্টার রায় যে আমাদের মধ্যেই কেউ কাকাকে হত্যা করেছি? কিরিটি চুপ করে রইল। আমার পাঠক পাঠিকাগণ, আপনারা প্রথম থেকেই সমগ্র ব্যাপারগুলো পড়েছেন। কি করে রহস্যটা গড়ে উঠল সেটাও আপনাদের চোখের উপরেই। প্রত্যেকটি চরিত্র নিয়েই কিরিটি সূক্ষ্ম বিচার করেছে, এবং আলোচনার মধ্যে দিয়ে সে চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেছে খুনি কে। আপনাদের জিজ্ঞাসা করছি, বলুন দেখি, কে খুনি এবং কেন তাকে আপনারা সন্দেহ করেছেন? লেখক। কিরিটি বলতে লাগলো, শুনুন, প্রথম থেকেই দুটো ব্যাপার আমার কাছে একটু আশ্চর্য ঠেকেছিল, যার কোনো মীমাংসাই পাচ্ছিলাম না খুঁজে। গগনেন্দ্রনাথ নিত্য একটা ঔষধ সেবন করতেন, যার মধ্যে একটা ইনগ্রেডিয়েন্ট ডিজিটালিন। দ্বিতীয়ত, ডক্টর চৌধুরীর হাইপোডার্মিক সিরিঞ্জটা কিছুক্ষণের জন্য হারিয়ে গিয়েছিল। এই দুটো পয়েন্টকে একসঙ্গে বিচার করে দেখুন, তাহলেই দেখতে পাবেন ওই দুটো পয়েন্টের জন্য আপনাদের সকলকেই সন্দেহ করা যেতে পারে। অথচ সূক্ষ্ম বিচার ও আলোচনার দ্বারা প্রমাণিত হয়ে গেল আপনারা ভাইরা বা
বিনতা দেবীর কেউই দোষী নন। যে লোকটা আগে থেকেই হার্টের ব্যারামে ভুগছিল এবং প্রত্যহ ঔষধের সঙ্গে ডিজিটালিন সেবন করছিল, তাকে মারতে হলে ঔষধের সঙ্গে একটু বেশি মাত্রায় ডিজিটালিন সেবন করিয়ে দিলেই সবচাইতে সহজ ও বুদ্ধিমানের কাজ হতো। আপনাদের মধ্যেই যদি কেউ হত্যাকারী হতেন, তাহলে ওইভাবে আপনাদের কাকাকে হত্যা করতে হলে কি করতেন? যে সিসি থেকে তিনি নিয়মিত ঔষধ সেবন করতেন, তার মধ্যে বেশি মাত্রায় ডিজিটালিন মিশিয়ে রাখতেন, কিন্তু কেউ টের পেত না, কেউ জানতেও পারত না, অথচ নির্ঝঞ্ঝাটেই কাজটা হাসিল হয়ে যেত। এবং এভাবে কাজটা একমাত্র সম্ভব হতো তাদের দ্বারা যারা তার বাড়ির লোক বা যারা তাকে সেই ঔষধ খাইয়ে দিলে সন্দেহ করতে পারবে না। যখন বিনত দেবীর মুখে শুনলাম ঔষধের শিশিটা ভেঙে গেছে, তখন ওই সন্দেহটা বেশি করে আমার মনে উঠেছিল। ওভাবে মারা গেলে এবং শিশির ঔষধে পরীক্ষা করলে যখন দেখা যেত যে তার মধ্যে বেশি মাত্রায় ডিজিটাল আছে, তখন অনায়াসেই ওটার একটা এক্সপ্লেনেশন খাড়া করা যেতে পারত। বলা যেত ভুল করে হয়তো দোকানদার যে ঔষধটা ডিসপেন্স করেছে তাতে বেশি ডিজিটালিন মিশিয়ে ফেলেছে, এতে বাড়ির লোকের দোষ কি? এমন ভুল তো দোকানদাররা মাঝে মাঝে করেও থাকে, ফলে কিছুই ওই শিশি থেকে প্রমাণ করা যেত না। কিন্তু ওই সঙ্গে সঙ্গে আর একটা সম্ভাবনাকে অস্বীকার করতে পারিনি, সেটা হচ্ছে মৃতদেহে ইঞ্জেকশনের দাগ ও সেই সঙ্গে ডাক্তারের ঘর থেকে ডিজিটালিনের শিশিটা ও সিরিঞ্জটা চুরি যাওয়া। এর দুটি মাত্র মীমাংসা হতে পারে। এক, ডাক্তারেরই দেখার ভুল, সিরিঞ্জ বা ঔষধ মোটেই চুরি যায়নি, অথবা হত্যাকারী সিরিঞ্জ ও ঔষধ চুরি করেছিল এই জন্য যে গগনেন্দ্রনাথের নিত্য ব্যবহৃত শিশিটার মধ্যে অন্যের অলক্ষ্যে ডিজিটালিন ঢালার অবকাশ পায়নি বলে। অর্থাৎ এর থেকেই প্রমাণ হচ্ছে যে হত্যাকারী বাড়ির কেউ নয়, বাইরের লোক। এ ব্যাপারটা যে আগে আমার মনে উদয় হয়নি তা নয়, কিন্তু রণধীর বাবুদের দিকটা ভেবে দেখতে গেলে ওদের দিক থেকে কাকাকে হত্যা করবার এত সঙ্গত কারণ ছিল যে তাদের বাদ দিতে পারিনি প্রথমটায় আমার সন্দেহের তালিকা থেকে। এবং তখনই ভাবতে লাগলাম, এও কি সম্ভব? ওদের দোষী সম্ভাবনা থাকা সত্ত্বেও ওরা নির্দোষ। এখন এইটাই আমাদের মীমাংসা করতে হবে। হত্যাকারী একজন বাইরের লোক, অর্থাৎ গগনেন্দ্রনাথকে এমন একজন কেউ হত্যা করেছে যে গগনেন্দ্রনাথের সঙ্গে এত পরিচিত নয়, যাতে করে সে অনায়াসেই তার ঘরে ঢুকে ঔষধের শিশিটার মধ্যে বেশি করে ডিজিটালিন মিশিয়ে রেখে আসতে পারে। এই ঘটনার সময় গগনেন্দ্রনাথের কাছাকাছি বা আশেপাশে বাইরের লোক কারা ছিল, সেটাই এখন বিচার করে দেখতে হবে। সমরবাবু, যতীনবাবু, ডক্টর চক্রবর্তী, ডক্টর প্রতিমা গাঙ্গুলি ও বারিনবাবু, ওরাই এখানে ছিলেন। প্রথমেই ধরা যাক যতীনবাবুর কথা। যতীনবাবুর সঙ্গে এদের কোনো পরিচয়ই ছিল না। তাছাড়া যদি তিনি খুনই করে থাকেন, কি উদ্দেশ্যে খুন করবেন? তার পক্ষে কোনো স্ট্রং মোটিভ তো নেই, একমাত্র হোমিসাইডাল ম্যানিয়াক ছাড়া। তার পক্ষে ওভাবে গগনেন্দ্রনাথকে হঠাৎ খুন করবার কোনো সঙ্গত কারণই আমরা দেখতে পাচ্ছি না। এবং এও আমরা জানি তিনি সে ধরনের লোক নন। অসুস্থ হলেও মস্তিষ্ক তার সম্পূর্ণ সুস্থ। যতীনবাবু এতক্ষণে কথা বললেন। মিস্টার রায়, এটা কি সত্যিই হাস্যকর নয়? যদিও তার ভাইপোদের প্রতি তার ব্যবহার এতটুকুও পছন্দ করতাম না, এবং মাঝে মাঝে আমার ভীষণ রাগ হতো তার প্রতি, ও তাকে সর্বান্তকরণেই আমি ঘৃণা করতাম, তথাপি সেই সামান্য কারণে একজন অপরিচিত রোগগ্রস্ত বৃদ্ধকে খুন করতে কখনোই কেউ পারে না। তাছাড়া তাকে খুন করবার মতো সুযোগও তো আমার মেলেনি, কেননা আমি বারিনবাবু ও সমরবাবুর সঙ্গেই আপনার বর্ণিত ওই 20 মিনিট সময়ের মধ্যে ছিলাম। কিরিটি মৃদু হেসে বলল, তা জানি। আচ্ছা, এখন দেখা যাক ডক্টর প্রতিমা গাঙ্গুলি খুন করেছেন কিনা সেটা বিচার করে। তার পক্ষে ওইভাবে ডিজিটালিন ইনজেক্ট করে গগনেন্দ্রনাথকে মারা এমন কিছুই অসম্ভব নয়, কেননা তিনি একজন শিক্ষিত ডাক্তার। কিন্তু যেহেতু তিনি 3:30-এর আগেই হোটেল ছেড়ে চলে যান ও ফিরে আসেন সন্ধ্যা 6টায়, তার পক্ষে গগনেন্দ্রনাথকে খুন করবার সুযোগ পাওয়া অসম্ভব ছিল। তাছাড়া এক্ষেত্রে তার খুন করার উদ্দেশ্যই বা কী থাকতে পারে? তারপর ধরা যাক ডক্টর চক্রবর্তীকে। তিনি রণধীরবাবুর কথা মেনে নিলে 4:30-র সময় যখন জ্বরে কাঁপতে কাঁপতে হোটেলে ফিরে আসেন, তার আগেই গগনবাবু খুন হয়েছেন। বারিনবাবুর ও যতীনবাবুর এভিডেন্সে প্রমাণ হয় 4:16 সময় গগনবাবু বেঁচেই ছিলেন। তার মানে এক্ষেত্রে ওই 20 মিনিটের পাকে ডক্টর চক্রবর্তীকে ফেলা যায় না। অবশ্য ডক্টর চক্রবর্তী হোটেলে ফিরে আসবার পথে কি করেছেন না করেছেন
তার কোনো প্রমাণ নেই, কেননা ওই সময় কেউ তার সাক্ষী ছিল না সেখানে। তাহলে একদিক দিয়ে ওই সময় ডক্টর চক্রবর্তীর পক্ষে গগনবাবুকে খুন করা মোটেই আশ্চর্য বা অসম্ভব নয়। কিন্তু এও ভাবতে হবে যে তিনিও একজন শিক্ষিত ডাক্তার। অবশ্য একটা কথা আমার বরাবরই মনে হয়েছে, ডাক্তার যদি খুনি হন তবে তিনিই প্রথম এ ব্যাপারে আমার দৃষ্টি আকর্ষণ করবেন কেন, যে এ ব্যাপারে কোনো রহস্য আছে। এটা স্বাভাবিক মৃত্যু নয়। তাছাড়া গগনেন্দ্রনাথকে খুন করবার তার উদ্দেশ্যই বা কী থাকতে পারে? গগনবাবুর সঙ্গে তার পরিচয়ও ছিল না। এক্ষেত্রে ডক্টর চক্রবর্তী সম্পূর্ণ একজন তৃতীয় ব্যক্তি। তিনি নিজেই যদি দোষী হতেন তবে ব্যাপারটাকে এভাবে খুঁচিয়ে না তুলে বুদ্ধিমানের মতো চুপচাপই থাকতেন। আমাদের কমন সেন্স কি অন্তত তাই বলে না? কিন্তু ওই সময় আর একজন হোটেলে ছিল, সে হচ্ছে কিশোর। সে অনায়াসেই ডাক্তারের অনুপস্থিতিতে সিরিঞ্জ চুরি করে নিয়ে গগনেন্দ্রনাথকে খুন করতে পারত, কিন্তু প্রমাণিত হয়েছে সেও করেনি। তবে কে হত্যা করলে? একটু থেমে আবার কিরিটি বলতে লাগলো, এইবার আসুন আমার তৃতীয় ও চতুর্থ পয়েন্টে। গগনেন্দ্রনাথ তার ফ্যামিলির কাউকে বাইরের কোনো তৃতীয় ব্যক্তির সঙ্গে মিশতে দিতে একেবারেই পছন্দ করতেন না ও কোথাও বের হতে দিতেন না। অথচ সেদিন বিকেলে তিনি তার ভাইপোদের ইচ্ছামতো অন্য সকলের সঙ্গে বাইরে বেড়াতে যেতে বললেন, কোনো আপত্তি করলেন না। দুটো ব্যাপারই একটু আশ্চর্য নাকি? এটা তার স্বভাবের একেবারেই বিপরীত। এবার গগনেন্দ্রনাথের মানসিক অবস্থাটা একটু আলোচনা করে দেখা যাক। অদ্ভুত প্রকৃতির লোক ছিলেন তিনি। তার মনে অন্যের উপরে শাসন ও প্রভুত্ব করবার একটা উন্মাদ পৈশাচিক আকাঙ্ক্ষা ছিল। এই যে একটা প্রভুত্ব করবার আকাঙ্ক্ষা, একটা শক্তি প্রয়োগের লোভ, এটাকে জয় করার মতো তার মানসিক শক্তি ছিল না। এবং তার দীর্ঘ কর্মজীবনে ওই জিনিসটা বরাবরই উপভোগ করে এসেছিলেন ও অপ্রতিহতভাবে প্রথমে আন্দামানের কয়েদিদের উপর ও জেলার জীবনে কয়েদিদের উপর, পরে নিজের অসহায় ভাইপোদের প্রতি প্রয়োগ করেছিলেন। অথচ মজা হচ্ছে এই যে আসলে তিনি একজন পরের প্রতি প্রভুত্ব করবার মতো শক্তিশালী লোক ছিলেন না, শুধু সুযোগ ও সুবিধা তার সহায় হয়েছিল মাত্র। এবং এইভাবে অন্যের প্রতি অন্যায় প্রভুত্ব করবার একটা নেশা তাকে শেষ পর্যন্ত পেয়ে বসেছিল। এবার আসা যাক আমাদের ৮ নম্বর পয়েন্টে। তিনি একদিন বলেছিলেন, আমি কখনো কিছু ভুলি না। মনে রেখো এ কথা। আমি আজ পর্যন্ত আমার এই সুদীর্ঘ ৬০ বছরের জীবনের কোনো কথাই ভুলিনি। সবই আমার মনে আছে, সব মুখই আমার মনে আছে। কথাগুলো সেদিন হয়তো ডক্টর গাঙ্গুলির মনে অনেকখানি চঞ্চলতা এনেছিল, কিন্তু আসলে এই কথাগুলো সেদিন তিনি ডক্টর গাঙ্গুলিকে বলেননি। হঠাৎ তার আশেপাশে অন্য কোনো বিশেষ এক পরিচিত ব্যক্তির মুখ দেখেই ও কথাগুলো সেই লোককে উদ্দেশ্য করেই বলেছিলেন। কিরিটি আবার একটু থেমে বলতে লাগলো, আবার ভেবে দেখা যাক গগনেন্দ্রনাথের হত্যার দিন বাইরের অন্য কোনো লোক সে সময় হোটেলে ছিল কিনা। একমাত্র কিশোর ছাড়া রণধীর বাবুরা প্রত্যেকেই বেরিয়ে গিয়েছিলেন। গগনেন্দ্রনাথ একা তার ঘরের সামনে বারান্দার চেয়ারের উপরে হেলান দিয়ে বসেছিলেন। এবারে বারিনবাবু ও যতীনবাবুর কথাগুলো ভালো করে বিচার করে দেখা যাক। যতীনবাবুর দৃষ্টিশক্তিকে আমি প্রশংসা করতে পারি না। সে প্রমাণ আমি পেয়েছি যখন তিনি বলেছিলেন তার ঘরের অল্প দূর দিয়েই খানসামানটা প্রায় যখন ছুটে গিয়েছিল তিনি তাকে চিনতে পারেননি। তাছাড়া যতীনবাবু ও বারিনবাবুর ঘর পাশাপাশি, এক ঘরের লোক অন্য ঘরের লোককে দেখতে পাবেন না। অথচ দুজনের ঘর থেকেই বারান্দায় যেখানে গগনেন্দ্রনাথ বসেছিলেন সেখানটা স্পষ্ট দেখা যায়, এবং দুজনেই দেখেছিলেন একজন খানসামা গগনবাবুর কাছে গিয়ে কোনো কারণে গালাগালি খেয়ে কিশোরের ঘরের দিকে ছুটে পালায়। বেলা 4টের সময় যতীনবাবু যখন নিজের ঘরে বসে বই পড়ছেন, বারিনবাবু তাকে বেড়াবার জন্য ডাকতে যান। বারিনবাবু তার জবানবন্দিতে বলেন, একজন খানসামা গগনবাবুর কাছে যায়, তারপরেই একটা গোলমাল শোনা যায়। খানসামাটা আবার কিশোরের ঘরের দিকে চলে যায়। সহসা এমন সময় ডক্টর চক্রবর্তী প্রশ্ন করলেন, তাহলে কি তুমি বলতে চাও কিরিটি যে হোটেলের একজন খানসামাই শেষ পর্যন্ত গগনেন্দ্রনাথকে খুন করেছে? দাঁড়াও দাঁড়াও ডাক্তার, ব্যস্ত হয়ে না, আমি এখন আমার বক্তব্য শেষ করিনি। খানসামা গগনবাবুর কাছে বকুনি খেয়ে কিশোরের ঘরের দিকে ছুটে পালায়।
যতীনবাবু ও বারিনবাবু দুজনেই তা দেখেছেন। অথচ আশ্চর্য, কেউই তার মুখ দেখতে পাননি বা চিনতে পারেননি। কিন্তু মজা এই যে বারিনবাবুর ঘর থেকে বারান্দায় যেখানে গগনেন্দ্রনাথ বসেছিলেন তার দূরত্ব মাত্র 100 গজ। বারিনবাবু খানসামার সাদা রঙের পোশাকের চমৎকার বর্ণনা দিয়েছেন। তিনি খানসামার পোশাকের অমন নিখুঁত বর্ণনা দিতে পারেন পলায়ন পর খানসামাকে দেখে, অথচ তার মুখটা দেখতে পেলেন না বা তাকে চিনতে পারলেন না। এটা কি আশ্চর্য ও অবিশ্বাস্য নয়? অথচ তার নাকি চোখের অসুখ, সর্বদা রঙিন কাচের চশমা ব্যবহার করেন, চোখে আলো সহ্য হয় না। সহসা ডক্টর চক্রবর্তী চিৎকার করে উঠলেন, তবে কি তবে কি? কঠিন শান্ত কণ্ঠে কিরিটি জবাব দিল, হ্যাঁ তাই। বারিনবাবুই গগনেন্দ্রনাথের হত্যাকারী, এবং শুধু গগনেন্দ্রনাথেরই নয়, ইতিপূর্বে কিছুকাল ধরে কলকাতা শহরে যে কয়েকটি নৃশংস অমানুষিক হত্যা বা খুন হয়েছে, সবকটি হত্যা রহস্যেরই মেঘনাদ। বলতে বলতে কিরিটির চোখ সৌম্য শান্ত অদূরে উপবিষ্ট বারিনবাবুর প্রতি নষ্ট হলো। সহসা বারিনবাবু চেয়ার থেকে লাফিয়ে উঠে ক্ষুধিত ব্যাঘ্রের মতোই কিরিটির উপর ঝাঁপিয়ে পড়লেন। মেঝের উপরে দুজনকে আঁকড়ে ধরে গড়িয়ে পড়ল, কিন্তু অসীম বলশালী কিরিটির কাছে অল্পক্ষণের মধ্যেই বারিনবাবুকে পরাস্ত হতে হলো। সকলে মিলে বারিনবাবুর হাত বেঁধে চেয়ারের উপরে বসালো। বারিনবাবুর মুখে একটিও কথা নেই, সর্বশরীর তার রাগে তখন ফুলছে। চোখের রঙিন চশমা কোথায় ছিটকে পড়েছে, গোল গোল দুটো চোখ থেকে যেন ক্ষুধিত জিজ্ঞাসার একটা অগ্নিশিখা ছুটে বেরিয়ে আসছে। কিরিটি গায়ে জামা কাপড় একটু ঠিকঠাক করে নিয়ে একটা সিগারেট ধরিয়ে বললে, মনে পড়ে বন্ধু, 1 মাস আগে রসা রোডের মোড়ে এক গভীর রাত্রের কথা? আজও তোমার সেই ভয়ঙ্কর রাক্ষসে রক্তলোলুপ দৃষ্টির কথা আমি ভুলিনি। অমরবাবু, নিরঞ্জন কাঞ্জিলাল ওরফে বারিন চৌধুরী ওরফে মহিতোষ রায়চৌধুরী, কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর, দানে ধ্যানে প্রাতঃস্মরণীয়। ডক্টর N.N. চৌধুরী, চেতলার অবসরপ্রাপ্ত আলিপুর জেলের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট ডক্টর অমিয় মজুমদার, রানাঘাট লোকাল ট্রেনের সেই হতভাগ্য যুবকের হত্যাকারী নরখাদককে আপনার হাতে তুলে দিলাম। ঘরের মধ্যে যেন মৃত্যুর মতোই স্তব্ধতা থমথম করছে। সহসা বারিনবাবু বলে উঠল, কিরিটি রায়, তুমি আমায় ধরবে বটে। বলতে বলতে বিদ্যুৎ বেগে সে উঠে দাঁড়ালো এবং চোখের পলকে ঘর থেকে ছুটে নিষ্ক্রান্ত হয়ে গেল। ঘটনার আকস্মিকতায় সকলেই স্তম্ভিত হয়ে গেল। কি করে যে ইতিমধ্যে সকলের অলক্ষ্যে সে তার হাতের বাঁধন খুলে ফেলেছিল কেউ তা টের পায়নি। আসলে বারিনের হাতের কবজিতে একটা তীক্ষ্ণ ছুরি বাঁধা থাকতো, তার সাহায্যে সে সকলের অলক্ষ্যে বাঁধন কেটে ফেলেছিল। সমস্ত পুরী শহরটা তন্ন তন্ন করে খুঁজেও মহিতোষের সন্ধান পাওয়া গেল না। কলকাতায় সুব্রতকে ইতিপূর্বেই সকল কথা জানিয়ে কিরিটি তার করে দিয়েছিল, মহিতোষ সেখানেও যায়নি। দিন 5 পরের কথা। পরদিন সকালে কলকাতার পথে যাত্রা করবে। রাত্রি তখন বোধ করি 9:30, অন্ধকার রাত্রি। সকলে সাগরের তীরে বসে আছে। অন্ধকারে উলঙ্গ সাগর ক্রুদ্ধ দানবের মতো গর্জাচ্ছে। আকাশে তারাগুলি মিটমিট করে জ্বলছে আর নিচ্ছে। ডক্টর চক্রবর্তী প্রশ্ন করলেন, বারিনবাবুকে কি তুমি প্রথম থেকেই সন্দেহ করেছিলে কিরিটি? কিরিটি বললে, তবে শোনো, মানুষের প্রতিভা যখন বিপথে যায় তখন এমনি করেই বুঝি ধ্বংসের মুখে ছুটে যায়। মানুষের খেয়ালের অন্ত নেই। বারিনবাবুর মতো লোকেরা মানুষের দেহে শয়তান, একটা মানসিক বিকার, বিকৃত মস্তিষ্কের একটা অদ্ভুত পৈশাচিক অনুভূতি। ইচ্ছায় বা অনিচ্ছায় ইদানিং কিছুকাল ধরে কলকাতার উপরে যে নৃশংস হত্যাকাণ্ড চলছিল তার সঙ্গে জড়িত হয়ে পড়ি। শুধু যে খুন করে রক্ত দেখবার একটা নেশাতেই মহিতোষ খুন করত তা নয়, পিছনে তার অতীত জীবনের কিছুটা সম্পর্কও ছিল। বিখ্যাত ডক্টর অমিয় মজুমদার খুন হওয়ার কিছুকাল পরেই সুব্রত সাহায্যে মহিতোষের সঙ্গে আমার আলাপ হয়। তার সঙ্গে কথাবার্তা বলে কেবলই আমার মনে হতো যে তার মতো অদ্ভুত শিক্ষিত বিকৃত মস্তিষ্ক ইতিপূর্বে আর আমি দেখিনি, এবং সেই থেকেই তার প্রতি আমি নজর রাখি। মহিতোষ সম্পর্কে খোঁজ করতে করতে জানতে পারি কলকাতা শহরে কেউ তার 5 বছর পূর্বেকার জীবনের কোনো কথাই জানে না এবং জানবার চেষ্টাও করে না। লোকটা যেন হঠাৎ উড়ে এসে জুড়ে বসেছিল। ডক্টর অমিয় মজুমদারের খুনের দিন মহিতোষের চোখের যে দৃষ্টি আমি সহসা দেখেছিলাম,
অন্তরের অন্তঃস্থলে তা আমার গাঁথা হয়ে গিয়েছিল। এখানে মহিতোষের চোখের তারা সেই দৃষ্টি খুঁজে পেয়েছিলাম সেই দিন যেন। আমি মহিতোষের পূর্বজীবনের সন্ধান করতে শুরু করলাম, এবং কেমন করে সব কথা আমি অনুসন্ধানের ফলে জানতে পেরেছিলাম তাও আমি বলব। তোমার আহ্বানে আমি যখন পুরীতে এলাম, প্রথম দিনই হঠাৎ দূর থেকে বারিনবাবুকে দেখে আমি যেন চমকে উঠলাম। মুখে সাদা দাড়ি, চোখে রঙিন কাচের চশমা, কেবলই যেন মনে হতে লাগলো এমনি লম্বা চেহারার একজনকে কোথাও দেখেছি। এমনি চলার ভঙ্গি, এমনি কণ্ঠস্বর, এমনি হাসি। কেন যেন কেবলই আমার মনে হতো বৃদ্ধের ছদ্মবেশের অন্তরালে যেন কোনো একটা পরিচিত চেনা লোক লুকিয়ে আছে। সহসা একদিন এমন সময় আচমকা কয়েক সেকেন্ডের জন্য বাড়িনের চশমাহীন চোখ আমি তার অজান্তেই দূর থেকে দেখেছিলাম। সে দৃষ্টি তো আমার ভুলবার নয়। চকিতে মনের কোণে সন্দেহের বিদ্যুৎ জেগে উঠল। আমি সতর্ক হয়ে উঠলাম, এবং সেই থেকেই একটা চিন্তা আমার মনে কেবলই ঘুরপাক খেতে লাগলো, এই ছদ্মবেশে মহিতোষ এখানে কেন? ইতিপূর্বে মহিতোষের পূর্ব ইতিহাস আমি অনেকটা অনুসন্ধান করে সংগ্রহ করেছিলাম। মহিতোষের আসল নাম নিরঞ্জন কাঞ্জিলাল। ওর জন্ম হয় সামান্য এক ঘাতকের ঘরে, এবং সে কথা আমি জানতে পারি ওর অনুপস্থিতিতে একদিন রাত্রে ওর শোবার ঘরে হানা দিয়ে, দেওয়ালে টাঙানো এক এনলার্জড ফটো দেখে। ওর ঠাকুরদা ছিল আলিপুর সেন্ট্রাল জেলের ঘাতক। ছবিটা তারই। যেসব হতভাগ্যদের ফাঁসির হুকুম হতো, তাদের ফাঁসির দড়িতে লটকাবার কাজ করত প্রথমে ওর ঠাকুরদা, পরে ওর পিতা। পুরুষানুক্রমে ওরা ওই ঘাতকের ব্যবসা করত। ওর বাপ রামশরণ কাঞ্জিলাল এক প্রকার বাধ্য হয়েই পিতার ব্যবসা গ্রহণ করতে বাধ্য হয়েছিল শিক্ষার অভাবে। কিন্তু বোধহয় নিরঞ্জনের বাপ সে কাজ ঘৃণা করত, এবং সেই জন্যই হয়তো সে তার পুত্রকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে তোলে। নিরঞ্জন কাঞ্জিলাল কলকাতা ইউনিভার্সিটি থেকে এমএ পাস করে পাটনায় প্রফেসরি করত। কিন্তু রক্তের যা ঋণ, তার দাবি বড় ভয়ানক। সে ভয়ঙ্কর পৈশাচিক কর্মের অনুভূতি তার পিতা ও ঠাকুরদার রক্তের মধ্যে প্রবাহিত ছিল, সেটা নিরঞ্জন কাঞ্জিলালের রক্তেও সংক্রামিত হয়েছিল। খুন করবার একটা দুর্জয় লালসা ও পৈশাচিক অনুভূতি নিরঞ্জনের অবচেতন মনের মধ্যে প্রথমে ক্রমে ক্রমে প্রভাব বিস্তার করতে থাকে। সে তার শিক্ষা দীক্ষা সত্ত্বেও সেই অবচেতন পশু মনের পৈশাচিক অনুভূতির কাছে আপনার অজ্ঞাতেই আপনাকে ধরা দিতে বাধ্য হয়েছিল। দুই পুরুষের রক্তের ঋণ তাকেও শোধ করতে হলো, এছাড়া আর তার উপায় ছিল না। এবং পরে সে এইভাবে সংক্রামিত হয়ে খুন করে একটা পৈশাচিক আনন্দ অনুভব করত। একবার রাঁচি শহরে এইভাবে কোনো এক ভদ্রলোককে খুন করতে গিয়েও ধরা পড়ে। বিচারে ওর 5 বছর সশ্রম কারাদণ্ড হয় এবং ওকে আলিপুর সেন্ট্রাল জেলে পাঠানো হয়। সেই সময় গগনেন্দ্রনাথ আলিপুর সেন্ট্রাল জেলের জেলার ছিলেন। যা হোক, জেল থেকে মুক্তি পাওয়ার পর নিরঞ্জন আরও দুর্বার হয়ে ওঠে। কিন্তু তার শিক্ষা হয়তো তার সেই অবচেতন প্রবৃত্তির সামনে এসে শিক্ষা ও প্রকৃতিগত পৈশাচিকতার সঙ্গে বাধায় সংঘর্ষ। অবশেষে শয়তানেরই জয় হয়। রক্তের ঋণ, রক্তের ঋণ। নিরঞ্জনের মুখ চেনা বলেই সেদিন গগনেন্দ্রনাথ ওই কথা বলেছিলেন। তাকে হয়তো হঠাৎ চিনতে পেরেছিলেন, তাই তার মুখ দিয়ে ও কথা বের হয়েছিল। ছদ্মবেশে নিরঞ্জন আপনাকে গগনেন্দ্রনাথের তীক্ষ্ণ দৃষ্টি থেকে লুকিয়ে রাখতে পারেনি, এবং নিরঞ্জনও ব্যাকুল হয়ে ওঠে, কেননা গগনেন্দ্রনাথকে ইহ সংসার থেকে সরাবার মতলবেই সে পুরীতে তার পিছু পিছু ধাওয়া করে এসেছিল। ডক্টর অমিয় মজুমদারও পাটনায় প্রথম জীবনে ডাক্তারি করতেন ও হয়তো নিরঞ্জনকে চিনতেন। ডক্টর এন চৌধুরীও নিরঞ্জনের বাপকে ও তাকে চিনতেন। আলিপুরের সুপারও তাকে চিনতেন। নিরঞ্জন যখন ছদ্ম নামে ছদ্মবেশে নতুন জীবন শুরু করল, তার সত্যই মনে হলো তার চেনা লোকেদের না সরাতে পারলে হঠাৎ হয়তো কোনো একদিন তার আসল ও সত্যিকারের পরিচয় প্রকাশ হয়ে পড়বে। ফলে তার সব স্বপ্ন চুরমার হয়ে যাবে। সেও একটা কথা, এবং তার প্রকৃতিগত পৈশাচিকতা দুটোতে মিলে তাকে খুনের নেশায় মাতিয়ে তুলল। কিন্তু সে আশা করেনি হয়তো যে গগনেন্দ্রনাথ তার ছদ্মবেশের ভিতর থেকেও তাকে চিনতে পারবেন। ফলে নিরঞ্জন মরিয়া হয়ে উঠল এবং সুযোগ খুঁজতে লাগলো। সুযোগ মিলেও গেল হঠাৎ। বারিনকে আমি সন্দেহ করলেও আমার মনে তখন একটা সন্দেহের কাঁটা খচখচ করছিল। কিন্তু তার এভিডেন্স শোনবার পর আর কোনো সন্দেহ রইল না। বুঝলাম এ সেই নিরঞ্জন কাঞ্জিলাল এবং এই গগনেন্দ্রনাথের হত্যাকারী। কাঞ্জিলাল তার এভিডেন্সে দুটি মাত্র ভুল করেছিল, যাতে করে আমার চোখের দৃষ্টি খুলে যায় ও সমস্ত সন্দেহ মিটে যায়। 1 নম্বর হচ্ছে সে পলায়ন পর খানসামার
বেশভূষার নিখুঁত ডেসক্রিপশন দিলে, অথচ তাকে চিনতে পারলে না এবং ভুলে গিয়েছিলে যে সে চোখের ব্যায়ামের অজুহাতে রঙিন কাচের চশমা ব্যবহার করছে। 2 নম্বর, সে ভুল করে সিরিঞ্জটা ডাক্তারের ঘরে রাখতে গিয়ে প্রথমেই কিশোরের ঘরে গিয়ে ঢুকে। সে আগে থাকতেই ওদিকে কোনো এক সময় ডাক্তারের ব্যাগ থেকে সিরিঞ্জ ও ঔষধের শিশিটা চুরি করেছিল। পরে খানসামার বেশ পরে গগনেন্দ্রনাথকে হত্যা করে তাড়াতাড়ি ভুল করে ডক্টর চক্রবর্তীর ঘর ভেবে কিশোরের ঘরে গিয়ে ঢুকে পড়ে। ডক্টর চক্রবর্তী তখন নিজের ঘরে শুয়ে জ্বরের ঘরে ঘুমাচ্ছেন, টের পাননি। কিন্তু ইঞ্জেকশন দেওয়ার সময় নিশ্চয়ই গগনেন্দ্রনাথ বাধা দিয়েছিলেন এবং তাতেই গোলমাল শোনা যায়। যতীনবাবু ভেবেছিলেন গগনবাবু বুঝি নিত্যকারের মতো ভৃত্যকে গালাগাল করছে। পরে গগনেন্দ্রনাথকে খুন করে বারিন যখন সিরিঞ্জ রেখে আসে ডক্টর চক্রবর্তীর ঘরে, ডক্টর চক্রবর্তীও টের পাননি। তারপর বারিন তার খানসামার বেশ বদল করে নিজ বেশে এসে যতীনবাবুকে বেড়াতে যাওয়ার জন্য আহ্বান করে ও দুজনে বেড়াতে বের হন এবং বারান্দার সামনে দিয়ে যাওয়ার সময় যতীনবাবুর দৃষ্টি আকর্ষণ করে নিরঞ্জন গগনেন্দ্রনাথের সঙ্গে কথা বলবার অভিনয় করে। আসলে কিন্তু তার কথায় গগনেন্দ্রনাথ কোনো জবাবই দেননি, কিন্তু অন্যমনস্ক যতীনবাবু সেটা বুঝতে পারেন। তাছাড়া আগেই বলেছি যতীনবাবু দৃষ্টিশক্তি তত প্রখর নয়। বাড়ির নিজের মন গড়াভাবে যতীনবাবুকে বুঝিয়ে দেয় ও বলে, দেখলেন ভদ্রলোক জবাবটা পর্যন্ত ভালো করে দিলেন না। যতীনবাবুও তাই বুঝে চুপ করে রইলেন। তিনিও জানতেন যে গগনেন্দ্রনাথ অভদ্র ও বদমেজাজি। তাছাড়া তিনি তো তখন জানতেন না যে গগনেন্দ্রনাথ মৃত। কিশোরের স্বপ্ন মিথ্যা নয় বা সেটা ডেলিরিয়ামও নয়। সে দেখেছিল একজন সাদা পোশাক পরা পরী তার সামনে এসে দাঁড়িয়েছে। সে তার বিকৃত স্বপ্নাতুর কল্পনায় বারিনের খানসামার সাদা পোশাককে পরীর পোশাক বলে ভুল করেছিল, কিন্তু এই প্রমাণেই তো তাকে দোষী বলে ধরা যায় না। আমি প্রথম যেদিন তাকে রসা রোডে রাত্রে দেখি, সে তাড়াতাড়ি পালাবার সময় তার নামের অধ্যক্ষর এন লেখা রুমালটা ফেলে যায়। তাছাড়া তার আঙুলের ছাপ কায়দা করে নিয়েছি ও সেটা কলকাতার কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছিলাম, সেখানকার অপরাধীদের ফাইলে রক্ষিত আঙুলের ছাপের সঙ্গে মিলিয়ে দেখতে। ডক্টর চক্রবর্তীর সিরিঞ্জের গায়েও তার আঙুলের ছাপ ছিল, সেটাও নেওয়া হয়েছিল। সব হুবহু এক, মিলে গেছে। আমারই ভুল হয়েছিল তাকে অরক্ষিত অবস্থায় রেখে আলোচনা করা, তা না হলে হয়তো সে পালাবার সুযোগ পেত না। কিরিটি চুপ করলে। অদূরে অন্ধকারে সমুদ্রের কালো কালো ঢেউগুলো সাদা ফেনার উচ্ছ্বাস বুকে নিয়ে যেন ক্রুদ্ধ গর্জনে এদিকে ছুটে আসছে। তুমি কি সত্যি কোনো রকে গিয়েছিলে কিরিটি? অমিও জিজ্ঞাসা করল। কিরিটি জবাব দিল, না, কলকাতায় বারিনের আসল ইতিহাসের খোঁজ নিতে গিয়েছিলাম, কিন্তু বারিন যে এত তাড়াতাড়ি খুন করবে তা ভাবতে পারিনি। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।